হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নীলুর সোফাতে ঘুমিয়ে আছে। নিয়ার ঘুম ভাঙলো। ঘুমিয়ে দেখে ফ্লোরে বালতি, টেবিলে জলপটি রাখা আর সোফাতে নিলয় ঘুমাচ্ছে। নেহা দেখছে এই কদিনে নিলয় অনেক সেবা করেছে তাকে। নেহার কাটা জায়গাটাও শুকিয়ে গেছে। নিলয় কখনো কাটা জায়গাতে ব্যান্ডেজ করেছে, ড্রেসিং করেছে, আবার ব্যান্ডেজ খুলে দিয়ে বাতাস করেছে। অ্যালার্জি জাতীয় খাবার খেতে দেয়নি নেহাকে। সব দিক খেয়াল রেখেছে। নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। কি নিষ্পাপ চেহারা নিলয়ের, খালি তাকিয়েই থাকতে ইচ্ছা করে। নেহা পা টিপে টিপে নিলয়ের কাছে আসলো। চুলগুলোর ভিতরে আঙ্গুল ডুবিয়ে কিছু সময় টেনে দিয়ে আবার সরে এসে দাঁড়ালো। একা একা হাসছে। পরক্ষণে মনে পড়ে নেহা একজন পুলিশ আর নিলয় হলো গ্যাংস্টার। পুলিশ আর মোস্তানের কখনো মিল হয় না, একজনকে সবসময় মরতেই হবে। তাই নেহা এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দ্রুত রেডি হয়ে নেয়। থানাতে যেতে হবে আজ, জলটা অনেকটা নেই। নেহা দ্রুত রেডি হয়ে বাড়ি থেকে চলে যায়। কিছু সময় পর নিলয়ের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখতে পায় রুমে নেহা নেই, ওয়ার্ড্রোব খোলা। তার মানে নেহা আজ থানায় গিয়েছে। নিলয়ও আর কিছু ভাবে না, অর্কদের কল করে বাড়ির সামনে আসতে পারে। নিলয় বাহিরে এসে দাঁড়িয়েছে। অর্করা আসলো। নিলয় আর অর্করা বের হয়। ওরা গাড়ি চালিয়ে বাজার বেরিয়ে নতুন এলাকায় যখনই ঢুকবে, ঠিক তখনই একটা পিকআপ ভ্যান এসে নিলয়দের সামনে গাছের সাথে এসে ধাক্কা মেরে দেয়। একটা লোক সিটকের সামনের গ্লাস ভেঙে নিচে পড়ে। নিলয় গাড়ি নিয়ে সেখানে আসলো। লোকটার মরমর অবস্থা। নিলয় পাশে যেয়ে বসলো। বাবা, আমার নাম রবিউল। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আমার ছেলেকে ফেরত আনতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ওরা মেরে বের করে দেয়। আমি ওদের গোপন কাজ দেখে ফেলেছিলাম, সেই জন্য আমাকে মারার জন্য ওরা পিছু নেই। আমি পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি। আমার ছেলে সহ অনেক ছেলে বন্ধু সেখানে, ওদেরকে বাঁচাও তোমরা। চাচা, জোরে শ্বাস নেন। আপনার ছেলে কোথায়? সব কিছু বলুন আমাকে। আয়েশা, কমি মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম আমার ছেলেকে। আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলেকে একজন আলেম বানাবো, সেই জন্য মাদ্রাসায় ভর্তি করি। আমার ছেলেকে প্রতি মাসে একবার করে দেখতে যেতাম। ছেলেটার চোখ মুখ অনেকগুলো শুকনো থাকতো, কিন্তু কিছু জানতে চাইলে কথা এড়িয়ে যেত। আর সেখানকার বড় হুজুর এসে ছেলেকে নিয়ে যেত। ওর নাম আরিফ। আমার ছেলেকে ওরা এতক্ষণ মেরেও ফেলেছে। আমার ছেলেকে বাঁচাও প্লিজ বাবা। অর্ক, রবি চাচাকে নিয়ে আয়, আমি কমি মাদ্রাসায় যাচ্ছি। নিলয়, শিয়াম আর অর্ক আসে মাদ্রাসার সামনে। মাদ্রাসাটা অনেক সুন্দর। সামনে বিরাট বড় একটা গেট, সেখানে লেখা দারুস উলুম আয়েশা মাদ্রাসা। নিলয় গেটের কাছে আসে, তখনই চারজন গার্ড এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় গার্ডদের দিকে তাকাতেই মোদি নামের একজন বলে, কি ব্যাপার? কে ভাই তুমি? এভাবে মাদ্রাসার ভিতর ঢুকছো কেন? আমার ছোট ভাই আছে ভিতরে, ওর সাথে দেখা করব। আজকে দেখা করা হবে না। আজকে একজন মারা গিয়েছে, তাই তাদের দাফনের ব্যবস্থা চলছে। যে মারা গেছে তার দাফন চলুক, আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই। গার্ডেনের কার্ড দেখাও। গার্ডিয়ান কার্ড? এটা কেন দেখাতে হবে? আমার ভাইয়ের সাথে আমি দেখা করব, এতে কার্ডের কি আছে? আর তাছাড়া আমি তো ভিতরে গিয়ে দেখা করব, বাইরে তো করছি না। এটা মাদ্রাসার নিয়ম, কারণ মাদ্রাসা থেকে অনেক বাচ্চা পালায়, তাই দেখা করার জন্য প্রিন্সিপাল হুজুর যে বাচ্চার ভর্তি হওয়া তাদের গার্ডেনকে একটা করে কার্ড দেয়, সেটা দেখিয়ে ভিতরে যেতে হয়। গার্ডিয়ান কার্ড? অর্ক, নিয়ে আয় তো। অর্ক গাড়ির ভিতর থেকে রবি চাচার থেকে গার্ডিয়ান কার্ড নিয়ে আসে। নিলয়ের হাতে দেয় অর্ক। নিলয় গার্ডদের কাছে সেটা দিতেই ওরা সবাই নিলয়ের দিকে তাকালো। মতি বলে, আজকে এই কার্ডে দেখা করা হবে না, কেন? কারণ এই কার্ড দিয়ে আজকে একবার এখানে দেখা করে গিয়েছে একজন। ভাই, একদিনে এই নম্বরে একবারই দেখা করা হবে, দুবার নয়। বাহ, যদি পরিবারের কোনো সমস্যা হয় আর যদি সে তার বাচ্চাকে নিতে আসে, তখন কি করবেন? দেখুন, এত কথা বলতে পারবো না, রুলস এটাই। যান এখান থেকে। যদি না যাই? তা না হলে মেরে এখান থেকে বের করব। তাই নাকি? তাহলে শুরু করুন। রজব নামের একটা গার্ড লাঠি হাতে নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই নিলয় কোমর থেকে পিস্তল বের করে সামনে মেরে ধরল। রজব সাথে সাথেই থেমে যায়। নিলয় অর্কদের বলে, এই চারটাকে মেরে গেটের সাথে ঝুলিয়ে রাখবি, যেন এদের পরিবার কার্ড ছাড়া এদেরকে দেখতে না আসে। আমি ভিতরে গেলাম।
একটা গার্ড নিলয়ের দিকে এগিয়ে আসছিল। অর্ক সাইলেন্সার লাগিয়ে একটা গুলি করে গার্ডের পায়ে। শিয়াম দৌড়ে গিয়ে গার্ডের মুখে তার লাঠি ঢুকিয়ে দেয় যেন চিৎকার না করে। সবগুলো গার্ড ভয়ে পালাতে যাবে, তখনই অর্ক বলে, যদি পালাতে যাস সবকটার বুকে গুলি করব বলে দিলাম। সবাই ভয়ে দাঁড়িয়ে যায়। নিলয় কোমরে পিস্তল গুজে পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালালো। তারপর মাদ্রাসার ভিতরে প্রবেশ করে সে। পিছনে রবি চাচাও আছে। বেশ দূরে কয়েকজন হুজুর বসে আছে। রবিকে দেখে ওরা সবাই এগিয়ে আসে সেদিকে। সেখানে বড় হুজুরও আছে। রবির কাছে আসে ওরা 5 জন। রবিউলের মাথা থেকে রক্ত পড়ে কপাল ভিজে আছে। হাতের অনেক জায়গায় তখনও রক্ত টুপটুপ করে পড়ছে। রবিউল ভয়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। হাসান নামের হুজুর বলে, ওই আপনি এখানে কিভাবে? দুবার কার্ড দেখিয়ে আসছেন, কিন্তু সেইটা কিভাবে? বাবা নিলয়, ওরাই ছিল, আমি দেখেছি। আমার ছেলেকে ওরা 4 জন মিলে বলাৎকার করেছিল। ওরা হুজুর নামে পশু। ওই তুই কাকে ডেকে এনেছিস? তুই বেঁচে আছিস কিভাবে সিকিউরিটি? নিলয় মুচকি হাসলো। একটা বাচ্চা ছেলে দৌড়ে রবিউলের কাছে আসে। রবিউলের কাছে এসে কান্না করে দিয়ে সালাম দিল। রবিউল উত্তর দেয়। বাচ্চা ছেলেটার নাম মাহিন। মাহিন কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল আরিফ মারা গেছে। এই আরিফ এই কাগজটা আপনাকে দিতে বলেছে। ওর লাশ বাথরুমের ভিতরে পড়ে আছে। আরিফকে অনেক মেরেছে হুজুরেরা। মাহিনের কথা শুনে রবিউল ধপ করে মাটিতে বসে পড়ল। চিৎকার করে ছেলের জন্য কান্না করতে থাকে তিনি। নিলয়ের সারা গা যেন রাগে লাল হতে শুরু করছে। বড় হুজুরের নাম কবির। কবির মাহিনের কাছে আসে। ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, কি ব্যাপার, তুমি মিথ্যা কথা বলছো কেন? যাও ভিতরে। তোমাকে না বলেছি মাদ্রাসার ভিতরে কথা কাউকে না বলতে? হুজুর 1 মিনিট দাঁড়ান। বাচ্চা এদিকে আসো, আঙ্কেলকে সামলাও। চাচা উঠুন, কাঁদলে হবে না। নিলয় মাহিনের হাত ধরল। মাহিনের থেকে কাগজটা হাতে নেয়। নিলয় সেটা ভাঁজ করে পড়তে থাকে। আরিফ লিখেছে সেটা। ক্লাস 7-এ পড়া বাচ্চা ছেলের হাতের লেখা। খুব বেশি সুন্দর না, তবে বেশ গোছালো। নিলয় পড়তে শুরু করে, বাবা, হুজুরেরা অনেক খারাপ। আমি ক্লাসে গেলে আমাকে বলে আমি নাকি সবচাইতে সুন্দর ছেলে এই ক্লাসে। আমাকে একদিন মামুন হুজুর ডাক দেই তার অফিস রুমে। মামুন হুজুর হলো সহকারী প্রিন্সিপাল হুজুর। তখন রাত 11টা বাজে। আমি যেতেই দেখি সেখানে হাসান আর গালিব হুজুর বসে আসে। ওনারা দরজা আটকে দেয়, তারপর আমার কাছে আসে। সেদিন আমার হাত বেঁধে গালে চেপে ধরে আমার উপর অনেক নির্যাতন করে, বলাৎকার করে আমার সাথে। আমার পা বেঁধে অনেক রক্ত পড়ে যায়। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে বড় হুজুর কবিরের কাছে যাই। ওনাকে সব বলতেই উনি আসে আমার সাথে। ভেবেছিলাম আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি হিসাবে ওনাদেরকে বের করে দিবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার হাত ধরে এসে ওনাদেরকে চর দিয়ে কবির হুজুর বলে, হারামি, তোমরা এসব কেন করেছো? সে কিভাবে সাহস পায় আমার কাছে এসে তোমাদের নামে বিচার দেওয়ার? আজকে ওকে শাস্তি দিতে হবে, ধরো ওরে। আমাকে আবার ওরা 3 জন ধরে। এবার কবির হুজুর আমার সাথে বলাৎকার করে। সেদিন অনেক কষ্ট হয় বাবা। আমি এখানে একা শুধু নির্যাতনের শিকার হইনি, এখানে প্রায় সব স্টুডেন্টরাই সব এমন শিকার হয়েছে। আমাকে প্রতি রাতেই ডেকে নিয়ে যেত। আমি তোমাকে কিছু বলতে পারি না। আমাকে অনেক মারে, অনেক ভয় দেখায়, তাই সব কিছু আমি ডায়েরিতে লিখে রাখি। নিলয় আর কিছু পড়ে না। সে কাগজটা পিছনে দাঁড়ানো অর্কের হাতে দেয়। অর্ক কতগুলো ছবি তুলে নিল। নিলয় মুচকি হাসে। বেঞ্চে গিয়ে বসলো নিলয়। তারপর সিগারেট ধরিয়ে আবার টানতে থাকে। মামুন হুজুর বলে, এটা মাদ্রাসা, এখানে ধূমপান করা নিষেধ। নিলয় আরো জোরে হাসতে শুরু করে। নিলয়ের হাসিতে ওরা বিরক্ত হয়। নিলয় বলে, হুজুরদের থেকে মানুষ জ্ঞানের কথা শুনে। আলেম হলো একটা সমাজ গঠনের কারিগর। একজন আলেম পারে গোটা সমাজ ব্যবস্থাকে বদলে দিতে। তাদের মস্তিষ্কে থাকে কোরআনের পবিত্র বাণী, আর অন্তরে থাকে আল্লাহর ভয়। আর পৃথিবীতে সব মানুষই কোনো না কোনোভাবে ধর্মের প্রতি ভালোবাসা দেখিয়েছে। আর সেই ধর্মের প্রধান মানুষেরা সবসময় ধর্মের বাণী, ধর্মের জ্ঞান ছড়িয়ে দিয়ে থাকে। তাদেরকে সবাই সম্মান করে। কিন্তু সেই সম্মানের জায়গাতে থাকা মানুষগুলো যদি খারাপ কাজ করে, তাহলে কি কেউ তাদের কাছ থেকে জ্ঞানের কথা শুনবে? আপনারা কেন এমন বাজে কাজ করেন? তখন কি আপনাদের মনে একটু আল্লাহর ভয় কাজ করে না? সৃষ্টিকর্তার ভয়ের কথা না হয় বাদ দিলাম, একবারও কি মনে হয়নি এটা কতটা অপমানজনক? আপনারা হলেন শিক্ষক। দুনিয়াতে মা বাবার পরই শিক্ষকদের সম্মান করার কথা বলা হয়েছে, কিন্তু আপনারা তো পুরো শিক্ষক জাতিকে অপমান করলেন।
আপনারা হলেন ছত্রাকের মতন, যত থাকবেন তত পরিবেশ নষ্ট হবে। আপনাদের তো বেঁচে থাকার অধিকার নেই। নিলয় কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় অর্কের দিকে তাকায়। অর্ককে ভিতরে যেয়ে আরিফের লাশ আনতে বলে। রবিউল চাচাকে সাথে নিয়ে অর্কর সামনে এগিয়ে যায়। তখনই কতগুলো গার্ড এসে অর্কের সামনে দাঁড়ায়। অর্ক পিস্তল বের করে ঠাস ঠাস করে কতগুলো গার্ডদের গুলি করে। নিলয় শিয়ামের দিকে তাকিয়ে বলে, সিয়াম, হাসনান স্টোরের চেয়ারম্যান কি যেন নাম? রাশেদ হাসান। কল করে বল নিলয় এখানে তার সব স্টাফ নিয়ে ডেকেছে। আর মাসুম, তোর ভাবিকে কল করে এখানে ডাক, তার ফোর্স নিয়ে যেন এখানে আসে। ঠিক আছে ভাই। ওই তুই কে? নিলয় মাথাটা একবার ঝাঁকিয়ে নিল। তারপর কোমর থেকে পিস্তল বের করে সামনে ধরে বলে, গ্যাংস্টার নিলয়, যে মৃত্যুকে ভয় করে না, বরং সৃষ্টিকর্তার কাছে চাই আমি মরলে যেন একবারেই মরি, অসুস্থতা বা পঙ্গুত্ব নিয়ে কারোর সেবায় থেকে যেন না মরি। নিলয় মানে আন্ডারওয়ার্ল্ডের কিং নিলয়? নিলয় কিছু বলল না। হুজুরগুলো এসে পা ঝরিয়ে ধরে নিলয়। নিলয় হাসানের কপালে গুলি করে। হাসান ছিটকে মাটিতে পড়ে। আরিফের লাশ কাঁধে করে নিয়ে আসে অর্ক। নিলয় বলে, রবি চাচা, হাসানের গায়ের থেকে সব কাপড় খোলেন, তারপর মাটিতে বিছিয়ে আরিফকে শুয়ে দেন। অর্ক, তোর কোমরের বেল্ট চামড়ার না? হ্যাঁ ভাই, অরিজিনাল। নিলয় হাত বাড়ায়। অর্ক বেল্ট খুলে দেয় নিলয়ের দিকে। নিলয় কোমরের পিস্তল গুজে বেল্টটা হাতে পেঁচিয়ে নেয়। আয়শা মাদ্রাসাতে নিলয়রা এসেছে। আরিফ নামে ছেলেটার সাথে এখানকার হুজুরেরা শারীরিক নির্যাতন চালিয়েছে। আরিফের লাশ নিলয় উদ্ধার করেছে এই মাদ্রাসার বাথরুম থেকে। তার লাশের পোস্টমর্টেম করবে না বলি হুজুরেরা আরিফকে জলদি দাফনের ব্যবস্থা করছিল। নিলয়কে মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে বাধা দেয় এবং এই মাদ্রাসার গার্ডরা হুজুরদের সাথে নিলয়ের কথা হয়। একজন হুজুরের মাথায় গুলি করা হয়েছে। এই যে নিলয় সেই হুজুরদের বাইরে নিয়ে আসছে। সত্যি ও সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইভানা জোনায়েদ, হাসনাইন স্টোরি, আয়শা, কওমি মাদ্রাসা, ঢাকা। রিপোর্টার ইভানা সবকিছু লাইভ করছে। পুরো ঘটনা এখন দেশের সবার কাছে পৌঁছে গেছে। অর্ক আরিফের লাশ নিয়ে বাহিরে আসলো। নিহারা চলে এসেছে। নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিহার চোখ লাল হয়ে আছে জ্বর ও দুর্বলতায়। 3টে মাইক্রো আসে সেখানে। মাইক্রো থেকে নিলয়ের লোকেরা নামলো। সব পাবলিকদের দূরে সরিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। হুজুর 3 জন হাঁটু ভাঁজ করে নিলয়ের সামনে হাত জোড়া করে বসে থাকে। নিলয়ের হাতে বেল্ট। নিহা নিলয়কে ডাকে। নিহার ভয় করছে, না জানে নিলয় ক্যামেরার সামনে 3 জনকে গুলি করে মারে কিনা। নিলয় এগিয়ে যায়। কবির, গালিব ও মামুন 3 জন হুজুরের কাছে। তাদেরকে সবার সামনে আনা হয়েছে। আরিফ ছেলেকে 3 জন মিলে মাস বলাৎকার করেছে সেই দোষে। নিলয় শিয়াম আর মাসুমকে বলে, বাকি স্টুডেন্টদের বাহিরে নিয়ে আয় তোরা, সবাই একসাথে এসে বলুক তাদের সাথে কি ঘটেছে। নিলয়ের দিকেই ফোকাস হয় ক্যামেরা। নিলয়কে টিভিতে দেখানো হচ্ছে। হাজার হাজার মানুষ টিভির সামনে বসা। অনেক ইউটিউব থেকে লাইভ করছে। অনেকগুলো মাদ্রাসার স্টুডেন্টদের বাহিরে নিয়ে আসে মাসুম ও শিয়াম। নিলয় ইভানারা দিকে তাকায়। ইভানা একা আসে বাচ্চাদের কাছে। সবার থেকে স্টেটমেন্ট নেয় সে। সবার একটাই কথা, প্রতি সপ্তাহে একজন একজন করে ওরা এই হুজুরদের থেকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সবাই গা থেকে পাঞ্জাবি খুলে পিটানির দাগও দেখায়। নিলয় হুজুরদের দিকে তাকায়। কবির এসে নিলয়ের পা জড়িয়ে ধরে। কেঁদে কেঁদে বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। এখানে অনেক টিচাররা এমন করে, আমরাও করেছি, আমাদের ভুল স্বীকার করছি, আমাদের ছেড়ে দাও। নিলয় একটা লাথি দেয় কবিরকে। নিলয় বলে, তোদের আর জানোয়ারদের ভিতরে পার্থক্য কি জানিস? ওরা না জেনে নিকৃষ্ট, আর তোরা সবকিছু জেনে বুঝেও নিকৃষ্ট হয়েছিস। মিলও আছে রে, তোদের কোনো ক্ষমা নেই। টিচারেরা মা বাবার সমতুল্য, তা সে হোক প্রাইভেট টিউটর কিংবা মক্তবের টিচার, তারা সবাই সম্মানীয়। কিন্তু তোদের জন্য আজ মা বাবারা মাদ্রাসাতে তাদের বাচ্চাদের পাঠাতে ভয় পাবে। একজন আলেম তৈরির বদলে তোরা তো জানোয়ার হয়েছিসই, সাথে এই বাচ্চাদেরও সেম মানসিকতা দিয়ে শিক্ষা দিচ্ছিস। নিলয় পিস্তল বের করে। নিহা এগিয়ে আসতে গিয়েও পারে না। নিলয়ের লোকেরা কাউকে ঢুকতে দিচ্ছে না। গোল হয়ে সবাইকে বাধা দিয়ে রেখেছে। অর্ক কাছে আসে। নিলয় থেকে পিস্তলটা নিয়ে আস্তে করে বলে, ভাই, মিডিয়া আছে।
নিলয় অর্কের হাতে পিস্তল দিয়ে বেলটা হাতে পেঁচিয়ে চাবুকের মতো করে ধরে, হুজুরদের কাছে যায়, তারপর চিৎকার করে বলে, সালা শুয়োরের বাচ্চা জানোয়ার মাদার, তোদেরকে আজকে মেরেই ফেলবো। কথাটা বলেই নিলয় তিনজনকে বেল্ট দিয়ে গায়ের যত শক্তি ছিল সবটা দিয়ে ইচ্ছামতো পিটাতে থাকে। সবাই যন্ত্রণা ব্যথায় চিৎকার করে। পুরো বিষয়টা তখন লাইভ চলছে। দেখুন আপনারা কিভাবে একটা বাচ্চাকে এই হুজুরেরা শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। আজকে দেশের আইন কোথায়? যদি আজকে জাতীয় পার্টির এমপি আদনানের লোক নিলয় যদি না থাকতো, তাহলে একজন বাবা কি করে তার ছেলে লাশ খুঁজে পেত? আর কত চলবে এসব নামধারী নরপশু হুজুরদের অত্যাচার? সব হুজুর খারাপ নয়, কিন্তু এরা হুজুর হতে পারেনি। শিক্ষা ব্যবস্থা কি নষ্ট হয়ে গেছে? আইন কি আজ অন্ধ হয়ে গেছে? কেউ কি বিচার পাবে না? যেখানে নিলয় আছে সেখানে আইনের দরকার নেই। সেই সব পারে, সে সব সিস্টেম বদলাতে পারে, কিন্তু কি হতে পারে আরিফের শেষটা জানতে হলে সাথে থাকুন। ইভানা জুনায়েদ, হাসনাইন স্টোরি, ঢাকা। ইভানা আবারও তার ক্যামেরার সামনে নিলয়ের পিটানির দৃশ্য দেখাতে থাকে। মামুন অজ্ঞান হয়ে যায় বেল্টের মার খেতে খেতে। সবগুলোর গা ফেটে রক্ত বের হচ্ছে, বেল্ট ছিঁড়ে গিয়েছে। নিলয় তবুও রাগ কমছে না। নিলয় অর্ককে চিৎকার করে ডাকে। অর্ক সামনে আসতেই অর্কের টি শার্ট টেনে ধরে বলে, কি বেল্ট কিনেছিস যে ছিঁড়ে যায়? এদেরকে মেরে ফেলবো এক্ষুনি আমি। অর্ক মাসুম শিয়াম এসে নিলয়কে ঝাপটে ধরে। হুজুরগুলো রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। নিলয়কে টেনে নিয়ে দূরে নিয়ে যায়। নেহাকে ডাকে নিলয়। হুজুরদের এখান থেকে নিয়ে যেতে বলে। রাকেশরা ওদের তিনজনকে নিয়ে যায় দ্রুত। নিলয় অর্কের থেকে আরিফের চিঠিটা নিয়ে নেহার হাতে দেয়। এই মাদ্রাসার চেয়ারম্যান কে? স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব চৌধুরী। ফয়েজ, হাবিবকে তুলে নিয়ে এসো। না থাক, আমি ওর সাথে দেখা করব। ভাই, মাদ্রাসাতে কি তালা মেরে দেব? না, মাদ্রাসাতে তালা পড়বে না, কিন্তু হুজুরদের সিস্টেম চেঞ্জ করিয়েই ছাড়বো। কোরআন শেখানো হবে ভালোবেসে, ভয় দেখিয়ে নয়। এইটা আল্লাহর বাণী, তাই ভয়টা থাকবে আল্লাহর প্রতি, কোনো মানুষরূপী জানোয়ারের প্রতি নয়। নিলয়ের গালে রক্ত লেগে আছে। পুরুষেরা রবি, আরিফ আর সেই টিচারদের নিয়ে গেছে সেখান থেকে। অনেক ভিড় জমেছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। নিলয়কে সবাই বাহবা দিয়েছে। নিলয় চুপচাপ বসে আছে। ইভানা আসলো নিলয়ের সামনে। দূরে নেহা দাঁড়ানো। ইভানা এসে নিলয়ের দিকে রুমাল বাড়ি দিয়ে বলে, আপনার গালে রক্ত লেগে আছে, মুছুন। কোথায়? ওয়েট। ইভানা নিজের রুমাল দিয়ে নিলয়ের গালে রক্ত পুছে দিতে থাকে। নেহা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। নিলয়ের হঠাৎ নজর চলে যায় সেদিকে। নেহা দ্রুত গাড়িতে উঠে চলে যায় সেখান থেকে। আকাশ, আদনান, হাবিব, রাষ্ট্রপতি মালিক সাহেব বসে আছে। সকালের ঘটনার পর একসাথে সবাই গণভবনের ভিতরে বসে মিটিং করছে। হাবিবকে মিডিয়ার লোক খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হাবিব নিজেকে বাঁচানোর জন্যই মিটিংয়ের আয়োজন করেছে। চারপাশে পুলিশ, র্যাব, আর্মিরা আছে। আজকে যেটা ঘটনা ঘটেছে সেইটা নিয়ে তুমি এখনো মুখ খুলছো না কেন? এটা কিন্তু নিলয় সহ্য করবে না। স্যার, মুখ খুলবে কি করে? তার তো আরও এমন প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল আছে অনেকগুলো। মাদ্রাসা থেকে বড় বড় কোম্পানির ডোনেট ফান্ড হতে বছরে তিনি কোটি টাকা ডোনেট পান। সবটা ওনার অ্যাকাউন্টেই জমা হয় স্যার। সেসব টাকা দিয়েই তো বিলাসবহুল ডুপ্লেক্স, আলিশান বাড়ি, দামি গাড়ি, আমাদের আপনাদের থেকে ভিআইপিভাবে চলাচল সেই তো করে। তাহলে মুখ খুলবে কিভাবে? খুললেই তো সব শেষ, টাকা তো সব হারাতে হবে। কি হাবিব সাহেব তাহলে এসব করে বেরোন আপনি? হ্যাঁ স্যার, এসবই করে। তারা আলোচনা করে, কিন্তু মিডিয়াকে সামলানো যাচ্ছিল না। অনেক ঝামেলা শেষে মিডিয়ার লোকেরা গণভবনে প্রবেশ করে। তাদেরকে ঘিরে ধরে। শখানেক লোকজন সেখানে উপস্থিত হয়। হাইলি গার্ড পেরিয়ে তারা কোনো রকমে এসেছে। এত গার্ড মিডিয়ার লোকের সামনে হাবিব যেন একদম চুপ হয়ে গেছে। এমন সময় কতগুলো গাড়ির শব্দ শোনা যায় গণভবনের মেন গেটের কাছে। গাড়িগুলো এসে সারিবদ্ধভাবে থামে সেখানে। গাড়ি থেকে নামে নিলয়। সব পুলিশ ফোর্স, মিডিয়া, ক্যামেরা, আর্মি, র্যাবেরা সামনে থেকে ঘিরে ধরে নিলয়কে। নিলয় গাড়ি থেকে বোমার বস্তা বের করে। প্রতিরোধ বাহিনী আর প্রাণহীন শব্দের বিদঘুটে আলোপনে চারপাশে বিশুদ্ধহীন লাগছে। নিলয়ের হাতে নিকোটিনের অশরীরহীন নির্মনীয় আবেগ।
ধোঁয়াগুলো আষ্টে পৃষ্ঠে চরম দুর্লভে হারিয়ে উঠেছে বিশালতায়। পুলিশেরা ভয়ে আর এগিয়ে আসে না। নিলয় লোকদের হাতে পিস্তল আর বোম। সবগুলো স্পেশাল ফোর্সের দায়িত্বরত বাহিনীরা রাস্তা ফাঁকা করে দেয়। কি পাওয়ার নিলয়! 200 সরকারি বাহিনীর সামনে সাহস নিয়ে বোম হাতে এগিয়ে যায় গণভবনের ভিতরে। ভয়ে কেউ এগিয়ে আসে না। বাধা দেওয়ার সাহসও যেন কারো নেই। বাধা তো দূরে থাক, কেউ কোনো শব্দও করছে না। চারপাশে অজস্র কোলাহল পরিপূর্ণ ছিল, কিন্তু নিলয় আসার পর সবটা একদম ভিন্ন হয়। কোনো কোলাহল নেই, সশর লোক থাকলেও কোনো কথা বের হয় না কারোর মুখ থেকে। নিলয় গণভবনে প্রবেশ করে গেট আটকে দেয়, তারপর এগিয়ে যায় মন্ত্রীদের দিকে। ইভানা আছে এখানে। নিলয়ের উপরে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে। নিলয় যেন কোনো সিনেমার হিরো। নিলয় জিতেই একটা লোক চেয়ার এনে দেয়। নিলয় চেয়ারে বসে পায়ের উপর পা তুলে টেবিলে থাকা আপেলের গামলা থেকে একটা আপেল তুলে নিয়ে কামড় বসায়। নিলয় কারো দিকে না তাকিয়ে ছুরি দিয়ে আপেল কাটতে কাটতে বলে, সাগর কখনো শুকায় না, আর নিলয় গ্যাংস্টার কখনো কাউকে ভয় পায় না। আমাকে আটকাতে কেউ পারবে না, তাই চুপচাপ হাবিবকে আমার হাতে তুলে দিন। না হলে গণভবনে মন্ত্রীরা নয়, লাশের জানাজা পড়তে সাধারণ পাবলিক আসবে। আকাশ নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের সাথে এই নিয়ে 3 বার দেখা হয়েছে আকাশের। আকাশ নিলয়ের দিক থেকে চোখ সরাচ্ছে না। মালিক বলে, নিলয়, তুমি কি চাও? পুরো সিস্টেম বদলাতে চাই। যেটা আপনারা পারেন না সেটা আমি করে দেখাবো একদিনের ভিতরে। দেখো নিলয়, 2-1 জনকে মারলেই যে পুরো সিস্টেম বদলাবে এমনটা কিন্তু না। কিন্তু সেই 2-1 জনের ভিতরে যদি আপনি হন, তাহলে নিশ্চয়ই সিস্টেম বদলাবে, তাই না? প্রধানমন্ত্রী ভয়ে কেঁপে উঠল। চারপাশে এতগুলো পিস্তল তাক করা, সাথে এত পুলিশ সিকিউরিটি গার্ড। সবার সামনে গ্যাংস্টার নিলয় দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিল। সবাই ভয়ে একদম চুপ হয়ে গেছে। নিলয় মুচকি হাসলো, হাসি দিয়ে বলে, হাবিব চৌধুরী, আপনার সবকিছু আমি রিভিল করে দিয়েছি। আপনি আমার হাতে মরবেন নাকি জনগণের হাতে? আমি স্যালেন্ডার করছি। পুলিশ আমাকে থানাতে নিয়ে চলো, আমি জেলে থাকতে চাই। অফিসার, অ্যারেস্ট হিম। নিলয় সেখান থেকে চলে আসতে যাবে, আকাশ পিছন দিক থেকে ডাক দেয় নিলয়কে। নিলয় ঘুরে তাকায়। আকাশ বলে, নিলয়, আমার সাথে দেখা করিও। নিলয় কারো ইচ্ছেতে দেখা করে না, সময় হোক দেখা করব। নিজের ইচ্ছেতে দেখা করব আমি। আসি, সালাম রইল। নিলয় চলে যায় সেখান থেকে। সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। সবকিছু টিভিতে দেখানো হচ্ছিল। রাজ আর শুভ্র সবকিছু দেখছে। রাজ গ্লাস ছুঁড়ে টিভির কাঁচ ভেঙে দেয়। সিগারেটের বাকি অংশ পায়ের সাথে পিষে শুভ্রকে বলে, কে পারবে এমন হতে? এই জায়গাতে যেতে পারবে এভাবে সাহস নিয়ে? এতগুলো পুলিশ স্পেশাল ফোর্সদের সামনে এভাবে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে পারবে? পারবে না কখনো, কারণ তুমি একটা লুজার, আর লুজারেরা কখনো সামনে আসে না। তারা খালি পিছন থেকে গলাবাজি করে। তোমার ভিতরে কিছু নেই। না তুমি কখনো নিলয়ের মতো হতে পারবে, আর না কখনো আমার আশা পূরণ করতে পারবে। হবে সব। আমি নিলয়কে মারতে হেল্প করব। দরজার দিকে তাকায় ওরা দুজন। তাকিয়ে দেখে মাহি দাঁড়িয়ে আছে। রাজের এই বাড়ির ঠিকানা মাহি জানে, শুভ্র তাকে দিয়েছে। রাজের দিকে এগিয়ে আসে মাহি। টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে টানতে থাকে। মাহির দিকে ওরা দুজন তাকিয়ে আছে। মাহি বলে, নিলয়কে মারার ইচ্ছা বহুদিনের। আমার বাবা ছিল একজন চেয়ারম্যান। নিলয় আর ওর লোকেরা আমার বাবাকে মেরে ফেলে। বাবার নাম ছিল শামসুর। নিলয় তাকে আমার সামনে গুলি করে মারে। এমপি কাশিমের লোক ছিল বাবা। নিলয় মেরে লাশটাকে কুকুরের সামনে ফেলে দেয়। আমার বাবার সারা গায়ে কুকুরের কামড়ে থাকছিল। জানতে পারি নিলয় আমার বাবাকে মেরেছে। তারপর থেকে নিলয়কে আমি খুঁজেছি, একবার মারতে গিয়েও পারিনি। নিলয় অনেক ডেঞ্জারাস। রেগে গেলে সে যে কোনো কিছুই করতে পারে। নিলয়ের একটা দুর্বলতা আছে, আর সেই দুর্বলতার কথা আমিই জানি একমাত্র। আমাকে সাথে রাখুন, নিলয়কে মারার সবচেয়ে সহজ টিপস আমি দিব। সেদিন নিলয় বাঁচবে না। নিলয়কে আমি মনের আশ মিটিয়ে মারবো। যতটা কষ্ট আমার বাবা পেয়েছিল, সেই সবটা ফেরত দিব আমি নিলয়কে। মাহির কথা শুনে সবাই কপাল কুঁচকে তাকায়। কি এমন দুর্বলতা আছে নিলয়, যেটা শুভ্র বা রাজ কেউ জানে না? কেবল শুধু মাহি জানে। মাহি আবার বলল, নিলয়ের লোকেদের একজনকে মারতে হবে। নিলয়ের দুর্বলতা এখানেই বেশি, কিন্তু মেইন দুর্বলতা এখনো বলিনি। নিলয়ের সবচাইতে কাছের লোক হলো অর্ক। অর্ককে মেরে তাকে আমাদের চ্যালেঞ্জ জানাতে হবে। একটু একটু করে নিলয়ের শেষ করতে হবে। তোমাদের সবচাইতে বড় ভুল হলো নিলয়কে টার্গেট করা। বড় মাছ ধরতে হলে আগে ছোট মাছ ধরে সেটাকে টোপ বানিয়ে বড় মাছকে ধরতে হয়। আগে নিলয়কে নয়,
নিলয় লোকগুলোকে টার্গেট করো। নিলয় নিজেই আসবে তোমাদের কাছে, আর তখনই নিলয়কে মারতে পারবে। একা আমি পারতাম না, এই তোমাদের কাছে এসেছে। এখন সিদ্ধান্ত তোমাদের, কাজটাও তোমাদের। কথাগুলো বলে মাহি আরও একটা সিগারেট জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। ওরা দুজন মাহি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কিন্তু দারুণ একটা প্ল্যান দিয়েছে। নেহা চেয়ারে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। আজকে সারাদিন অনেক ঝামেলা গিয়েছে, শরীরটা একদম দুর্বল লাগছে। সকাল থেকে নেহা না খেয়ে আছে, দুপুর পেরিয়ে বিকেল হতে যাচ্ছে, কিন্তু নেহার খাবারের প্রতি কোনো চাহিদা নেই। কেবল যেন সব শুকনো শুকনো মনে হচ্ছে। হঠাৎ নেহার ফোন বেজে উঠল। সেভ করা নাম না হলেও নাম্বারটা নেহার পরিচিত। নেহা দ্রুত রিসিভ করে। নেহাকে নিলয় ফোন করেছে। উপাস থেকে নিলয় বলে, এই তোমার জ্বর আসছে আবার, তাই না? কিছুটা, কিন্তু তুমি কিভাবে জানো? বাহ, আজকে হঠাৎ তুমি সম্বোধন, প্রেমে পড়ছো নাকি? শাট আপ, রাখছি ফোন। তোর এইসব আজাইরা কথা শোনার ইচ্ছে আমার নেই। এবার ঠিক আছে। যাই হোক, সকালে দেখলাম তোমার চোখ অনেক লাল হয়ে আছে, মেডিসিন নিতে হবে। সকালে তো খাওনি, দুপুরেও কি না খেয়ে আছো? আজকে গোসল করতে পারতে। আচ্ছা থাকো। নিলয় ফোন কেটে দেয়। নেহা ফোনের দিকে তাকিয়ে রাগ প্রকাশ করে, একা একা বলে, কি অভদ্র! মুখের উপরে ঠাস করে কলটা কেটে দিল। এই ছেলেকে পেলে গালে ঠাস ঠাস করে চড় দিতাম, কিন্তু আমি কেন চড় দিব? আমি কেন এত জলদি নিলয়ের ফোন রিসিভ করলাম? ধুর, কি হচ্ছে আমার সাথে? আমি নিলয়ের কথা ভাবছি কেন? নেহার ভাবনা থেমে যায়। পুলিশদের শোরগোল পড়ে। দরজার দিকে তাকিয়ে দেখে নিলয় ভিতরে আসছে। নিলয় থানাতে প্রবেশ করে। পুরুষেরা নিলয়ের পিছন পিছন আসে। নিলয়কে দেখে নেহা দাঁড়িয়ে যায়। নিলয় কেন এখানে? হাতে একটা ব্যাগ আছে। নিলয় সোজা এসে নেহার সামনে চেয়ারে বসলো। পুলিশেরা দূরে দাঁড়িয়ে আছে, কারণ তাদের কাছে সরকারি পিস্তল থাকলেও নিলয়কে ভয় পায়। নিলয় মরলে কান্নার লোক নেই, কিন্তু বাকিদের তো আছে। পুলিশেরা নিলয়ের এড়িয়ে চলার সব সময় চেষ্টা করে। নিলয় তো মরবেই, সাথে হাজারটা পুলিশ নিয়ে মরবে, তাই কে যাবে নিলয়ের পিছুতে লাগতে? কি ব্যাপার নেহা, দাঁড়িয়ে কেন? বসো বসো। নেহা বসলো। নেহা একদম বাধ্য মেয়ের মতো নিলয়ের কথা শুনছে। নিলয় ব্যাগ থেকে একটা জ্বর মাপার থার্মোমিটার নেহার মুখের ভিতর দিয়ে দেয়। 1 মিনিটে সেটা মুখে রাখে। এর মধ্যে নিলয় ব্যাগ থেকে প্লেট বের করলো, একটা খাবারের টিফিন বক্সও বের করলো, প্লেট সাজিয়ে মেডিসিন বের করে টেবিলে রাখলো। তারপর থার্মোমিটারটা হাতে নিয়ে বলে, জ্বর তো দেখি এখনো ভালো মতোই আছে, তবে নর্মাল। দেখি হাতের কাটার কি অবস্থা? ব্যান্ডেজ খুলোনি তো? বাহিরের ধুলোবালিতে সমস্যা কিন্তু। নিলয় নেহার হাত ধরে ব্যান্ডেজ খুলে কাটা দাগে মেডিসিন লাগিয়ে বাতাসের দিকে হাতটা রাখে। খালি পেটের মেডিসিন খাইয়ে দেয় নিলয়। তারপর প্লেটে খাবার বেড়ে নিলয় মাখিয়ে নেহার দিকে বাড়িয়ে দেয়। নেহা আশেপাশে তাকালো। থানার সব পুলিশেরা ওদের দিকেই তাকিয়ে আছে। নেহা তাকাতেই সবাই চোখ সরিয়ে নিল। নিলয় নেহার দিকে লোকমা বাড়িয়ে বলে, আমি জানি আমাকে তুমি ভালোবাসবে না, আমি সেটা আশাও করি না, কিন্তু এখন তুমি অসুস্থ। বর হিসাবে একটা দায়িত্ব আছে, বউকে দেখে রাখা। যেহেতু তুমি ইসলাম ধর্মের অনুসারী, আমিও সেম। সারা জীবন খারাপ কাজ করেছি, বউকে দেখে রাখা এটা নবীজির সুন্নত। অন্তত এতটুকু করতে দাও, পরে না হয় আমার উপর রাগ দেখাবার ঝগড়া করবা, নয়তোবা গরম কিছু দিয়ে ছেঁকা দিও শাস্তি হিসেবে। নেহা কিছু বলল না, হাঁ করলো। নিলয় খাইয়ে দেয়। নেহা অবাক হয়, এতক্ষণ তার কিছুই খেতে ইচ্ছে করছিল না, কিন্তু হঠাৎ করে ওর এত খাওয়ার ইচ্ছে কোথা থেকে হলো? নেহা বেশ তৃপ্তি সহকারে নিলয় থেকে খাবার খায়। খাবার খাওয়া শেষে নিলয় দেখে নেহার টেবিলে থানা থেকে পাঠানো খাবার পড়ে আছে বক্সে। নিলয় বলে, দেখি ওটা কি খাবার? খিচুড়ি। দেখ, জ্বর এসেছে, হাত কেটেছে, এসব খাবার কেন খাবে? আর এটা কি থানার সামনে রেস্টুরেন্ট থেকে কেনা খিচুড়ি? বাহিরের খাবার একদম খাবে না। আর তাছাড়া গরুর মাংস তোমার কিছুটা অ্যালার্জি। হাত কাটছে, তুমি কেন এই খাবার খাবে? যদি চুলকাতো কাটা জায়গাতে। খালি রাগ জিতটাই আছে, কিন্তু কমন সেন্স একদমই নেই। দেখি ওটা দাও তো। আমি নিজে বানিয়ে এনেছি খাবার, এখন মেডিসিন খাবা, তারপর সন্ধ্যার পরেই বাড়ি ফিরবে। সরে আসো এদিকে। নেহা একটু সরে আসতেই নিলয় পকেট থেকে টিস্যু বের করে নেহার ঠোঁটের উপরে থাকা খাবারের অংশ পুছে দেয়। ঠিক তখনই নেহার মনে পড়ে সকালের ঘটনাটা। ইভানা মেয়েটা নিলয়ের গাল থেকে এভাবে রক্ত মুছে দিচ্ছিল। নেহার হঠাৎ রাগ হয়। নেহা দ্রুত সরে যায়। নিলয় বলে,
সাবধানে থাকবে, সমস্যা হলে ওই নাম্বারে কল করিও। আসি, হ্যাঁ। নিলয়, ইভানা জুনায়েদ কে? ও, ওই মেয়েটা, ওটা তো রিপোর্টার। জানি আমি। তাহলে আমার পরিচিত, তাছাড়া হাসনাইন স্টোরি চেয়ারম্যানের মেয়ে ইভানা। নিলয় উঠতে যাবে, ঠিক তখনই নিলয়ের ফোনে একটা কল আসে। নিলয় যখন এখানে আসে, টেবিলের উপরে নিলয় তার ফোনটা রাখে। স্ক্রিনে তাকিয়ে দেখে ইভানা নাম সেভ করা। নাম্বার থেকে কল এসেছে, নেহাও দেখেছে। নিলয় রিসিভ করে। হ্যালো, কোথায় আপনি? অফিসে আসুন তো। আসছি। নিলয় ফোন কেটে দেয়। নেহা বলে, আচ্ছা বুঝেছি, বেশ ভালো বন্ধু। নিলয় কিছু না বলে দ্রুত থানা থেকে চলে যায়। নিলয় যখন থানার সামনে এসে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই দেখতে পায় সিটির উপরে একটা হলুদ খাম পড়ে আছে। নিলয় খামটা হাতে নেয়, নাড়িয়ে নাড়িয়ে চারপাশে দেখে চিঠির খামে কি ভিতরে চিঠিও আছে। নিলয় বসলো গাড়িতে। হলুদ খামটি খুলে একটা চিঠি দেখতে পেল। চিঠিতে রক্ত লাগানো। চিঠির ভিতরে একটা কিছু রাখা। নিলয় চিঠির ভাঁজ খুললো। একটা গোলাপ রাখা আছে, সাথে কিছু পাপড়িও শুকিয়ে আছে। নিলয় চিঠিটা পড়তে শুরু করলো। নিলয় সাহেব, আমাদের সবার জীবন হলো এক অদ্ভুত চশমার মতো, যে চশমায় অনেক কিছুই দেখা যায়, কিন্তু মজার ব্যাপার হলো অনেক কিছু দেখা গেলেও খালি নিজের জীবন দেখা যায় না। সবার জীবনে অনিশ্চিত একটা ভবিষ্যৎ থাকে, তবুও সবারই স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা হয়। সেই ইচ্ছেগুলো একটা সময় ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু যার ঘর নেই, সন্ধ্যাও আসে, আধার নামে তারও দু চোখে। আবার কেউ আসবে না জেনেও মানুষ আশায় বাঁচে। আশা মানুষের জীবনে সাথে জড়িত। মানুষের এত আশা, তীব্র ইচ্ছা, চেষ্টা থাকার সত্ত্বেও মানুষ তার স্বার্থের জন্য অন্য একটা মানুষের সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে অতি সহজেই। আমি জানি তোমার কষ্টটা কোথায়। চাপা কষ্ট তোমার মনের ভিতরে। সেই কষ্টগুলো কেন জমিয়ে রেখেছ? তোমার পালিত মায়ের কথা মনে পড়ে? আর কিছু লেখা নেই। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে চিরকুটের দিকে। কে দিয়েছে এই চিরকুট? আর সে কে? কি চায়? নিলয় চিরকুটটা খামে ঢুকিয়ে সেখান থেকে চলে যায়। নেহা থানার ভিতরে চুপচাপ বসে আছে। লেডি কয়েকটা পুলিশ আসে নেহার কাছে। নেহাকে বলে, ম্যাম, আপনার হাজব্যান্ড অনেক ভালোবাসে আপনাকে, কত কেয়ার করলো আপনাকে। এমন হাজব্যান্ড স্বপ্নেও পাওয়া যায় না। চুপ করো তোমরা, যাও সামনে থেকে। নেহার ঝাড়ি খেয়ে মেয়ে পুলিশেরা সেখান থেকে চলে যায়। নেহার বড্ড রাগ হচ্ছে, কিন্তু এই রাগের কারণ সে ঠিকমতো বুঝে উঠতে পারছে না। নিলয়কে নিয়ে তার ভাবতে ভালো লাগছে। পরক্ষণে ইভানার কথা মনে পড়াতে কেমন যেন অস্বস্তি বোধ করছে নেহা। এমনটা যে কেন হচ্ছে নেহা নিজেও তা বুঝতে পারছে না। নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে সে। নিলয় যা ইচ্ছে করুক, তাতে আমার কি? আমার কিচ্ছুতে আসে যাবে না। ওর মতো ও যার সাথে ইচ্ছে মিশবে, কথা বলবে, সেসব নিয়ে ভাবতেই আমার বয়েই গেছে। থাকুক ওর মতো। নেহা এসব ভেবে নিজেকে ব্যস্ত রাখলেও নিলয়ের ভাবনা যেন যাচ্ছেই না। ইভানা নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় গাড়ির উপরে বসা। নিলয় সিগারেট টানছে। ইভানা বলে, সব কাজ শেষ, যা যা বলছেন সব করেছি। গুড, আরও একটা কাজ আছে, সেটা করতে হবে। আমি জানাবো সেটা কি কাজ। আচ্ছা যাই, হুজুরগুলোকে ফাঁসিতে ছুড়াবে। এখন যেতে হবে আমার। নিলয় সেখান থেকে চলে আসে। অর্ককে কল করে, কিন্তু অর্ককে কোথাও পায় না নিলয়। শিয়া মাসুমেরও কল রিসিভ করে না। অর্ক বিজি আছে। রূপা ওর বাড়িতে প্রবেশ করলো। একটা কালো করে মোটা গোছের লোক বারান্দায় বসা। সারদি বেগম তার পায়ে বাতাস করছে। রূপা গিয়ে উঠানা দাঁড়াতেই সারদি বেগম বলল, রূপা, বাড়িতে এসেছিস মা? এদিকে আয়, তোর জন্য ঠান্ডা শরবত বানিয়েছি, একটু চোখে মুখে পানি দিয়ে আয় তো মা। রূপা অবাক হয়, হঠাৎ করে তার সৎমা এত ভালো ব্যবহার কেন করছে, এত মিষ্টি করে কথা কেন বলছে। রূপার কোনো কিছুই ভালো লাগছে না। মানে হঠাৎ করে সারদি বেগমের রূপ বদলানোর বিষয়টা হজম করতে পারছে না রূপা। রূপা সরাসরি উঠানে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? আজ হঠাৎ রিনা খান থেকে শাবানা হয়ে গেলে যে? তোমার এই রূপ তো আমার ভালো লাগে না। আসল রূপে আসো তো। কি বলছিস মা তুই? আমি কি তোর সাথে ভালো ব্যবহার করি না? এভাবে কথা বলছিস কেন? তোমার কি হয়েছে বলো? এভাবে কথা তুমি কেন বলছো? কখনো তো আমার সাথে ঠিক মতো কথা বলনি। এই বাড়িতে মেহমান আসছে, ওনার সামনে এভাবে কথা বলছিস কেন? ঠিকভাবে কথা বল। কে উনি? আর এমন করে তাকে বাতাস দিচ্ছ যে? আমার বাবাকেও তো এত সেবা করনি কখনো। আরে এনাকে চিনিস না?
এলাকার মেম্বার তো তিনি। তো এখানে কি করছে? ও, তার সাথে কি তোমার অন্য সম্পর্ক আছে? কি বাজে কথা বলছিস? আমার সাথে কেন থাকবে? উনি তো এসেছে তোর জন্য। আমার জন্য মানে? শান্তি লোকটার কাছে যায়, লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে শান্তি বলল, বাবা, এই যে আমার মেয়ে। আপনার তো আমার মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করবেন বলেছেন, কিন্তু কি কি শর্ত ছিল মনে আছে? রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই বুড়ো লোকটা মায়ের বয়সী, শারদি তাকে ভাই না বলে বাবা বলছে। রূপার রাগে সারা গা জ্বলছে। এলাকার মেম্বার জামাল মিয়া দাঁত বের করে শারদিকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি সব শর্তে রাজি। এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব আর তার জন্য কিছু দেব না, সেটা কি করে হয়? 10 লক্ষ টাকা দিয়েই আমি আমার বউকে ঘরে তুলবো, চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, আর একটু শরবত দেব? না, আমি একটু রূপার সাথে কথা বলবো। জামাল মিয়া রূপার কাছে আসে। রূপার ইচ্ছে করছে জামালের গালে কষে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু ইচ্ছেটাকে দমে রাখে সে। জামাল মিয়া এলাকার সবচাইতে লুচ্চা একজন মানুষ। এলাকার অল্প বয়সী মেয়েদের পিছনে ঘুরঘুর করে, সুযোগ পেলে তাকে বিয়ের অফার নয়তো বিছানায় নিয়ে যাওয়ার জন্য টাকার লোভ দেখায়। রূপার সৎমা এর পাল্লায় পড়ে রূপাকে তার কাছে যেন বিক্রি করে দিচ্ছে। জামাল রূপার বুকের দিকে তাকিয়ে থাকে। রূপা তার ওড়নাটা ঠিকঠাক করে নিল। তুমি আমার হবু বউ, আগামী 1 সপ্তাহ পর তোমার সাথে আমার বিয়ে হবে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, বিয়ের জন্য সব কিছু কিনে নিও। শাড়ি যা লাগে বলবা, দোকানে আমার নাম করবা, সব দিয়ে দেবে, ভালো মতো সাজবা। শালা হারামি! এসব কথা আমার গায়ে লাগে না সোনা। ইস, মাস্টার মশাইয়ের এত সুন্দর একটা মেয়ে আছে, আগে কেন খোঁজ পাইনি? যদি আগে পেতাম এতদিনে তোমার কোলে বাচ্চা থাকতো, তোমাকে আমি সোনা গহনা দিয়ে ভরিয়ে রাখবো গো। চুপচাপ বাড়ি থেকে যান, না হলে আমি চাই না আপনার মতো লোকের গায়ে হাত তুলতে। রূপার কথা শেষ হতে না হতেই শারদি বেগম এসে রূপার গালে একটা চড় বসিয়ে দিল। রূপা চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। শারদি বেগম পান চিবোতে চিবোতে বলে, শুয়োরের বাচ্চা, বাজারের মাগি হইছো? এই বয়সে বিয়ে করবি না মানে? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এর সাথে বিয়ে হবে তোর, বিয়ের জন্য প্রস্তুত হ। শারদি, আমার মেয়ের থেকে দূরে থাকো, ওর জীবনের সিদ্ধান্ত তাকে নিতে দাও। খবরদার, ওকে মারবে না তুমি। আরে, আমার এই বুড়োটা কখন জেগে গেল? এই বুড়ো চুপ থাক, তোর মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিছি বুঝলি? এলাকার মেম্বার সে, কত টাকার মালিক সে জানিস? তোর মেয়েকে বিয়ে করতে 10 লাখ টাকা দিচ্ছে, প্রতি মাসেও টাকা দেবে। আমার তো এটাকেই চাই, এই ছেলেকে আমি হাতছাড়া করতে পারবো না। মা, আপনি রাজি করান, বিয়ে কিন্তু আমি রূপাকেই করব। যদি সে রাজি না হয়, আপনার অবস্থা কি হবে জানেন না? জামাল মিয়া কথাটা বলে সেখান থেকে চলে যায়। শারদি বেগম রূপার চুলের মুঠি ধরে, তারপর রূপাকে ঘরে নিয়ে যায়। চিৎকার করে বলে, জামাল হলো সোনার ডিম দেওয়া হাঁসের মতো, রূপাকে আমার ব্যবহার করে তার থেকে টাকা নিতে হবে। রূপাও কান্না করে। চোখ বন্ধ করতে সে অর্ককে দেখতে পায়। অর্কের হাত ধরে বসে আছে। রূপা আর ভাবে না, অর্ক হলো বড় লোকের ছেলে, তাকে ভালোবাসাটা অন্যায়। অর্ক কখনোই রূপাকে ভালোবাসবে না। রাজ একটা নদীর সামনে দাঁড়িয়ে আছে, অনেক জোরে বাতাস বইছে। পকেটে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে তার স্ত্রী আর ছেলের কথা ভাবছে। এই নদীতেই ওদের লাশগুলোকে ফেলানো হয়েছে। ভাসতে ভাসতে কোথায় চলে গেছে কেউ জানে না। দীর্ঘশ্বাস ফেলে একটা সিগারেট জ্বালা। ঠিক তখনই সে অনুভব করে তার কোট ধরে কে যেন টানছে। রাজের বুকটা কেঁপে ওঠে। তার ছেলেও পিছন থেকে এসে এভাবে জামা ধরে টানতো। রাজ ইমন বলে দেখে পিছনে ঘুরতেই দেখে একটা বাচ্চা ছেলে দাঁড়ানো, চুলগুলো একদম ইমনের মতো। বাচ্চা ছেলেটা বলে, আঙ্কেল আঙ্কেল, এটা নেন, একটা দাদু এটা আমাকে দিয়ে আপনাকে দেখে দিয়েছে, আপনার জন্য এটা আমাকে দিতে বলে কিনে চলে যাই, এ নিন আঙ্কেল। বাচ্চা ছেলেটা হাত বাড়িতে রাজের দিকে। রাজ তাকায় সেদিকে। একটা হলুদ খাম, চিঠির খাম এটা। রাজ দ্রুত খামটা হাতে নেয়। বাচ্চারা দৌড়ে চলে যায় অন্য বাচ্চাদের সাথে খেলতে। রাজ খামটা খোলে। একটা সাদা কাগজে একটা ভাঁজ করা চিঠি, যেন কাগজটাতে রক্তের ছাপ। ভাঁজের ভিতরে একটা গোলাপ রাখা। রাজ গোলাপটা হাতে নিয়ে দেখে পাপড়ি শুকিয়ে যাচ্ছে। লেখাটা হলো কম্পিউটারের সাহায্যে লেখা। রাজ গোলাপটা ফেলে দিয়ে লেখাটা পড়তে থাকে। শত্রু আর বন্ধুর ভিতরে একটা মিল আছে। শত্রু জানিয়ে কষ্ট দেয়, আর বন্ধু না জানিয়ে কষ্ট দেয়।
কষ্ট দুজনেই দিয়ে থাকে। কেউ সেই কষ্ট পুষে রেখে রাগ জমিয়ে বন্ধুকে মেরে ফেলে, আবার নয়তো অনেক দূরে হারিয়ে যায়। কিন্তু রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা রাজ, যেটা তোমার জন্য আরও বেশি দুর্বলের জায়গা। নিজের পরিবারকে কিভাবে মারলে? একটু কি খারাপ লাগেনি? ও, তুমি তো আবার রাগ পুষে রেখে কাজ করো, তোমার খারাপ লাগা আসে না। কিন্তু তোমার দুর্বলতা কিন্তু তোমার রাগ। একটু ভাবো, ভেবে কাজ করলেই তো গ্যাংস্টার কিং হতে পারো। রাগ নয়, ভাবনা দিয়ে চলতে হবে। চিঠিতে আর কিছু লেখা নেই। রাজ ঘামছে, তার স্ত্রী সন্তানের খুন সে ছাড়া আর কে জানে। কে দিয়েছে চিঠি? বাচ্চাটাও আর নেই সেখানে। রাজ আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পায় না। রাজ, আকাশ, শুক্র, হাবিব বসে আছে একসাথে। আকাশ হাবিবকে ছাড়িয়ে নিয়েছে। চারজন বসে ড্রিঙ্কস করছে। আকাশ নীলয়ের কথা ভাবছে। হাবিব জিজ্ঞাসা করে, স্যার কি ভাবতেছেন? ভাবছি বাঘের গুহাতে খাবার পড়ে থাকলে একমাত্র সেই খাবারটা হুঙ্কার দিয়ে খেতে পারে সেই বনের সিংহ। সিংহ কখনো দুর্বল হয় না, তার গর্জনে পুরো জঙ্গল কাঁপতে থাকে। নিলয় ঠিক যেন সেই সিংহের মতো, তাকে দমিয়ে রাখা সহজ না। সে যা ইচ্ছে তাই করতে পারে। তাকে পুলিশ ফোর্স দিয়ে আটকানো যাবে না, কারণ সে মরলে আমাদের সাথে নিয়েই মরবে, মনে রেখো। নীলয়কে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। ডেভিড জনকে দেশে আসতে বলেন স্যার, এরপর পুরো দেশ তার কাছে বিক্রি করে দেব। দেখি নিলয় কিভাবে আমাদের আটকায়। নিলয়কে হুট করে শেষ করা যাবে না। নিলয়কে মারতে হবে কৌশলে। একটা পাখির মূল্যবান জিনিস হলো তার ডানা, আর বনের রাজা সিংহের শক্তিশালী জায়গা হলো তার সামনের পা। পাখির ডানা কাটলে আর সিংহের পা কেটে দিলে দুজনেই দুর্বল হয়ে যায়। সে তখন গর্জন করলেও তাকে কেউ ভয় পাবে না, এটাই নিয়ম। কিন্তু পাখির ডানা বা সিংহের সামনে পা কাটবে কে? আমি কাটবো। তুমি কিভাবে? শুভ্র হাসে। একটা সিগারেট ছাড়িয়ে সে টান দিতে দিতে বলে, নিলয়ের শরীরে নয়, মনে আঘাত করতে হবে। একটা মানুষ যত শক্তিশালী হোক না কেন, সেই মানুষের একটা মন আছে, আর প্রতিটা মানুষের মনটা হলো সবচেয়ে বড় শক্তি জায়গা। সেই মনকে নষ্ট করতে হবে, মনে আঘাত করতে হবে। কিন্তু কিভাবে? খুব সহজ, নিলয়ের কাছে মানুষদেরকে মেরে ফেলতে হবে। আমার টার্গেট মাসুম। মাসুমকে প্রথমে মেরে নিলয়ের কাছে লাশ পার্সেল দিয়ে তাকে দুর্বল করব। এভাবে ওর প্রতিটা কাছের লোকদের মারবো। এটা ভালো আইডিয়া, তাহলে কাজে নেমে পড়ো। হ্যাঁ, এইবার আন্ডারওয়ার্ল্ড হবে আমাদের। সবাই উঠে চলে যেতে থাকে। আকাশ রাজকে ইশারা বুঝতে পারে। রাজ শুভ্রকে যেতে বলে সে বসে থাকে। হাবিব চলে যেতেই আকাশ রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ প্রশ্ন করে, স্যার কি হয়েছে, কিছু বলবেন? আসলে মানে রাজ। কি হয়েছে বলেন? আপনার সাথে তো আমার অনেক সিক্রেট আলোচনা চলে, বলেন কোনো সমস্যা হয়েছে? আসলে রাজ, কয়েকদিন আগে আমি একটা হলুদ গামের চিঠি পেয়েছিলাম। সেই চিঠির ভাঁজে আধা শুকানো একটা কালো গোলাপ ছিল। চিঠির উপরে রক্ত লাগানো ছিল। চিঠিতে অনেক পার্সোনাল কথা লেখা ছিল, যেটা কেবল আমি জানি। কিন্তু চিঠি কে পাঠিয়েছিল সিসি ক্যামেরার থেকে জানতে পারি একজন বয়স্ক বুড়ো লোক চিঠি দিয়ে গেছে আমার গার্ডের কাছে। এই চিঠির ব্যক্তিটি কে, আর সে কেনই বা আমাকে চিঠি দেবে, আর সে এত কিছু জানে কিভাবে? চিঠিতে ঠিক হুমকি নেই, আবার কোনো ব্ল্যাকমেলিংয়ের বিষয়ও নেই। কিন্তু চিঠি পড়ার পর ভয় ঠিকই কাজ করছে, জানো তো। আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। রাজ আকাশের কথা শুনে কপাল কুঁচকে তাকায়, কারণ রাজের সন্দেহ হয়েছিল আকাশই তাকে এমন চিঠি দিয়েছে। কারণ রাজ অনেক কিছুই আকাশকে বলে, তবে এখনও নিজের পরিবারকে হত্যা করার বিষয়টা আকাশ জানে না। কিন্তু তার কাছে পাঠানো চিঠির ব্যক্তিটা তার এই ব্যাপারটাও জানে। আকাশকে সন্দেহ করার কারণ হয়তো আকাশ রাজের উপর লোক লাগিয়ে এইসব দেখে হুমকিটাই চিঠি দেয়। রাজ মনে মনে আকাশকে মারতেও চেয়েছিল, কিন্তু এখন যেন রাজের ভাবনা পুরো ভুল হয়ে গেছে। রাজ আমতা আমতা করে বলে, স্যার চিঠি আপনিও পেয়েছেন তাহলে? মানে এমন করে বলো কেন? চিঠি কি তুমিও পেয়েছো? আকাশ অবাক হয়, তাকে প্রশ্নটা করলো রাজকে। রাজ পকেট থেকে হলুদ খামের চিঠিটা বের করে আকাশের সামনে রাখলো। আকাশ রাজের বানানো চিঠির দিকে তাকিয়ে থাকে। আকাশ বলে, আমি তো ভেবেছিলাম আমাকে চিঠি তুমিই দিয়েছো, কারণ আমার অনেক কিছুই তুমি জানো। কিন্তু চিঠিটা দেখি তুমিও পেলে, তাহলে আমাদের কেউই একে অপরকে চিঠি দেইনি, এখানে অন্যজন আছে। স্যার আমার না অনেক ভয় করছে। আমি চিঠি পেয়েছিলাম এক বাচ্চার থেকে। বাচ্চাটা বলে একটা বুড়ো দাদু এসে চিঠির খাম ধরিয়ে বলে আমাকে দিতে। বাচ্চাটা আমাকে তখন দিয়ে যায়।
চিঠিতে অল্প কথায় অনেক কিছুই প্রকাশ পেয়েছে। ভয় করছে অনেক। চিঠিটা হুমকির চিঠি না, কোনো ব্ল্যাকমেলের চিঠি না। তবুও আমার সব কিছু ভয়ে জমে যাচ্ছে স্যার। কি করব? তোমার চিঠিতে কি লেখা? যা লেখা আছে সেটা কেবল আমিই জানি, আপনি জানেন না। এই জন্য লেখাটা বলা যাবে না। আপনারটাতে কি আছে? সেম, এটা তুমি জানো না, আমিই জানি, সেটাই লেখা। কিন্তু ওই ব্যক্তি তো পার্সোনাল কথা জানে কিভাবে? সে আমাদের অনেক কিছুই জানে। এটা নিশ্চয় নিলয় বা আদনানের কাজ। আদনানকে ডাকেন স্যার, ওর সাথে কথা বলেন। বিশ্বাস করেন, যদি আদনান চিঠি দেয় তাহলে আমি আদনানকে মেরে ফেলবো তখনই। আচ্ছা ঠান্ডা হও, রাগ দিয়ে না, ঠান্ডা মাথায় এখন কাজ করতে হবে। আদনানকে মারা যাবে না। আদনানকে মারলে এই কথাটা নিলয় অবধি চলে যাবে, আর সে জানলে কি হতে পারে একবার ভাবো। নিলয়ের যতগুলো লোক আছে সবগুলোকে মারা হবে গোপনে। রাজার আকাশ আলোচনা করতে থাকে। আদনানের সামনে বসে আছে নিলয়। নিলয় বসে সিগারেট খাচ্ছে। আদনান সাহেব ফোনে গেমস খেলে। নিলয়কে সে একটু আগেই ডেকেছিল। নিলয় অফিসে এসে বসেছে। আদনান সাহেব গেমস খেলা রেখে নিলয়ের দিকে তাকায়, তারপর ধীর গলাতে বলে, নিলয় বলো তো, আমরা কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি? আদনান সাহেবের প্রশ্ন শুনে নিলয় ভ্রু কুঁচকে তাকায়। আদনান সাহেব তাকালো। নিলয় সিগারেট ফেলে দিয়ে বলে, সৃষ্টিকর্তাকে বিশ্বাসের জন্য বিশেষ ক্ষমতা থাকতে হবে নাকি? এটাই তো, যাকে তুমি দেখোনি তাকে তুমি কেন বিশ্বাস করবে? ঘুমের হাই তুলে নিলয় বলতে থাকে, ধর্ম, সৃষ্টিকর্তা এসব হলো বিশ্বাসের জায়গা, আবেগের জায়গা। অনেক মানুষ আছে যারা না দেখেই কোনো ছেলে মেয়েকে ভালোবাসে। আপনি যেমন ধরুন প্রধানমন্ত্রী হতে চান, এই চাওয়াটা হলো বিশ্বাস, আর আমাকে ব্যবহার করাটা হলো বিশ্বাসকে বাস্তবায়ন করা। তেমনই স্রষ্টা আছে, এটা বিশ্বাস বা আবেগের কেন্দ্র, আর তাকে পাওয়ার জন্য হলো মানুষ ইবাদতকে ব্যবহার করে। বাহ, তুমি গ্যাংস্টার না হয়ে মোটিভেশনাল স্পিকার হতে পারতে। আমাকে হঠাৎ এই প্রশ্ন কেন? এমনিতে দেখেছিলাম তোমার নলেজ। কারণ বলেন, ভনিতা আপনার সাথে মানায় না। আদনান সাহেব মুচকি হাসলো। নিলয় আরো একটা সিগারেট জ্বালায়। আদনান সাহেব বলে, বিশ্বাস কেমন সেটা দেখছিলাম। বিশ্বাস? কেমন বিশ্বাসের কথা বলছেন? আদনান সাহেব নিলয়ের দিকে একটা হলুদ খাম বাড়িয়ে দেয়। আদনান সাহেব নিলয়কে বলে, এটা কি নিলয়? আমি জানি তুমি এটা করেছো, কারণ আর যাই হোক তুমি ভালো করেই জানো আমি এমপি থেকে মন্ত্রী হতে চাই। আমার অভিপ্রায়ও ভালো করে জানো তুমি। তাহলে এসবের মানে কি? কি চাও তুমি নিলয়? আমার আদরের মেয়েকেও তোমাকে দিয়েছি। আমার ছেলেকে তুমি পঙ্গু বানিয়েছো, কিছুই বলিনি, বরং তোমাকেই নিজের ছেলে হিসেবে দেখে এসেছি। তাহলে আর কি চাও তুমি? নিশ্চয়ই টাকার কোনো দরকার নেই তোমার, ক্ষমতা চাও। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের সব ফোর্সরা তোমাকে ভয় পায়, পুরো সিস্টেম তুমি একদিনে বদলাতে পারো, তাহলে তুমি ক্ষমতা দিয়ে কি করবে? আমাকেই বা কেন চিঠি দিলে? চিঠিতে এমন কিছু লেখা আছে যা কেবল আমি জানি। এমনটা করছো কেন তুমি? আদনান সাহেব কথাগুলো বলে থামলো। নিলয় এতক্ষণ কোনো কথা বলেনি। আদনানের কথা শেষ হতেই নিলয় হাসতে থাকে। আদনান আরও অবাক হয় নিলয়ের হাসি দেখে। নিলয় কোনো জবাব না দিয়ে পিছনের পকেট থেকে সেম চিঠির খাম বের করে আদনানের সামনে রাখলো। আদনান সাহেব একই রকম চিঠির খাম দেখে চোখ বড় বড় করে তাকায় সেদিকে। নিলয় বলে, চিঠি শুধু আপনার কাছে নয়, আমার কাছেও এসেছে। চিঠি কি আপনি দিয়েছিলেন? তোমার কাছেও চিঠি? কি বলো? আমি দিব কিভাবে? আমি নিজেই তো ভয় আছি চিঠি নিয়ে। আমি কেমনে দেব? নিলয়কে চিঠি দিয়েছে? আমার মনে হয় এগুলো আকাশ বা রাজার কাজ। এরাই আমাদের রাস্তা থেকে সরানোর জন্য এগুলো করছে। হতে পারে, কিন্তু সে কি চায়? একজন তো আছেই যে আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। সে ভালো করেই জানে আমরা কি কি করেছি। কিন্তু সেই লোকটা কে? ছেলে নাকি মেয়ে? ছেলে, একজন বৃদ্ধ। আমি আমার দারোয়ানের থেকে জানতে পারি এটা একজন বৃদ্ধ এসে দিয়েছে। নিলয় কিছু বলল না। নিজের মাথায় এখন নতুন কিছু ঘুরছে। কি করা যায় সেটার প্ল্যান করতে থাকে নিলয়। রূপা এসেছে অর্কদের বাড়িতে। রান্নাঘরে ফ্রিজ। অর্ক ফ্রিজে পানি নিতে গিয়ে দেখতে পায় রূপার গাল লাল হয়ে আছে। হাতের উপরে কালো কালশিটে দাগ পড়ে আছে। অর্ক রূপার পাশে গিয়ে দাঁড়ায়। রূপা অর্ককে দেখে না দেখার ভান করে। রূপা নিজের মতো রান্না করতে থাকে। অর্ক প্রশ্ন করলো, রূপা, কি হয়েছে তোমার? এদিকে তাকাও তো। কিছু না। বলো আমাকে, কি হয়েছে? তোমার গায়ে মারের দাগ কেন? কে মারছে তোমাকে? আমি অনেক দামি তো, তাই আমার দাম 10 লাখ টাকা। এই দামের সাথে আমার বোঝাপড়া হয়নি তো, তাই মার খেয়েছি।
মানে কি বলো তুমি? কে মারছে বলো আমাকে? আপনার কিছু লাগবে? লাগলে বলেন, রেঁধে দিই। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপা 2 হাতের বাহুতে হাত ধরে রূপাকে তার দিকে ঘুরায়, বলে, কি হয়েছে বলো আমাকে? আমার জন্য মা ছেলে দেখেছে, তাকে বিয়ে করতে বলেছে। ছেলে? কোন ছেলে? চেনো তুমি তাকে? হ্যাঁ, আমাদের এলাকার মেম্বার জামাল মিয়া, বুড়ো বয়স্ক, আরো 4-5 বার বিয়ে করেছে। কি? তোমার সৎ মা এত খারাপ কেন? এই বুড়ো লোকটার সাথে কেন বিয়ে ঠিক করলো? বললামই তো, অনেক দাম। আমাকে বিয়ে করতে মাকে তিনি 10 লাখ টাকা দিয়েছে, তাই মা রাজি হয়েছে। ও, এই ব্যাপার। হ্যাঁ, রাজি হতে চাইনি বলে আমাকে তিনি অনেক মারছে, অনেক দাগ পড়ে আছে গায়ে। আমি সুইসাইড করব যদি জামালের সাথে আমার বিয়েটাও হয়। আচ্ছা, এসব ভেবো না, তুমি রান্না করে বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। অর্ক বাইরে আসে। শিয়াম আর মাসুমকে কল দেয়। ওরা দুজনে আসে। দুপুরে রান্না শেষে রূপা বাড়িতে চলে যায়। ঘরে এসে সে শুয়ে পড়েছে। চোখটা তার লেগে আসছে। হঠাৎ অনুভব করে পায়ে তার সুরসুরি লাগছে। রূপা চমকে উঠে দেখে জামাল মিয়া তার ঘরে এসেছে। তার আলগা হয়ে থাকা পায়ে হাত বোলাচ্ছে তিনি। রূপা চিৎকার করে উঠে। জামাল মিয়া রূপার মুখ চেপে ধরে। রূপা জামালের বুকের অনেকগুলো কিল মারতে থাকে। জামালের হাতে রূপা কামড় বসায়। জামাল আহ করে ওঠে। রূপার মুখ থেকে হাত সরায়। রূপা দ্রুত বাহিরে আসে। তখনই একটা চর পড়ে ওর গাড়ে। চরটা সাদ্দি বেগম দিয়েছে। রূপা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। কপালের উপরের দিকে হালকা কেটে গেল। রূপা কপালে হাত দিয়ে উঠে দাঁড়াতে যাবে, তার আগেই জামাল এসে রূপার হাত ধরে। সাদ্দি বলে, মা, তোর তেজ আজকে বের করব। সকালে বলেছিলাম বের হবি না, জামাল আইব। তুই কথা শুনিসনি কেন? রাগ দেখিয়ে জিদ করে বের হলি কেন? তোর এত সাহস কে দিয়েছে? তোর বিয়ে করা লাগবে না, এখনই তোকে বাসর করতে হবে। জামাল বাবা নিয়ে যান ভিতরে রে, এরপর যা ইচ্ছে করুন। মা, এমন করো না আমার সাথে। তুমি মা হয়ে কিভাবে এসব বলতে পারো? কেউ বাঁচাও। কেউ আসবে না, সবাইকে বারণ করে আসছি। আর জামাল আসলে কে আসবে? হ্যাঁ, তোকে বাঁচাতে? চুপচাপ বিছানায় গিয়ে শুবি ওর সাথে, টাকা দিয়েছে অনেকগুলো। রূপা, মা আমার। আরে বাবা, বুড়োটা আসছে। চিন্তা নেই, লোকজন আনছি তো সাথে। বুড়োটাকে আমি দেখছি। ওই সাগর, ওই বুড়োটাকে পিটাতে থাক, আদমরা করে দে। জামালের কথা মতো সাগর ছেলেটা রূপার বাবার কাছে আসে। রূপার বাবাকে ওরা দুজনে মিলে অনেক মারতে থাকে। রূপা আরো চিৎকার দেয়, কিন্তু কেউ আসে না। জামাল বলে, তোর বাবাকে মেরে ফেলবো যদি আমার কথা মতো আমার সাথে এখন বিছানায় না যাস। মা, এটা কখনো করিস না, নিজের সবটা ওই লোকের কাছে বিলিয়ে দিস না। এই মাথা থাকো রে। আমার বাবাকে মারবেন না, আমি সব কিছুতে রাজি, তবু আমার বাবাকে মারবেন না, ছেড়ে দেন। যাস না মা, আমার কথা শোন। রূপা আর ছটফট করে না। জামাল রূপার হাত ধরে ভিতরে টেনে নিয়ে যায়। রূপা চুপচাপ বিছানায় গিয়ে বসলো। জামাল গা থেকে নিজের শার্ট খুলে খালি গায়ে রূপার সামনে দাঁড়ালো। রূপার চোখে পানি পানি গড়িয়ে নিচে পড়ছে। একদম পাথরের মতো স্থির হয়ে আছে রূপা। না পারছে সহ্য করতে, না পারছে পালিয়ে যেতে। একদিকে তার অসুস্থ বাবা, আরেকদিকে তার নিজের শরীর ওটা পাচাবে সে। সব কিছু যেন আজকেই শেষ হতে যাচ্ছে। রূপার গায়ে হাত দেয় জামাল। জামালের স্পর্শে রূপা ঘেন্নায় যেন গা গুলিয়ে উঠতে থাকলো, কিন্তু বাধা দেবার যে শক্তি নেই। একটু আগেও রূপার বাবা রূপার জন্য চিৎকার করছিল, এখন শব্দ করছে, কারণ মাস্টারের মুখে কাপড় পরে হাত দুটো বেঁধে রেখেছে সাগরেরা। শান্তি বেগম টাকা গুনতে ব্যস্ত। জামাল রূপার ওড়নাটা নিয়ে নেয়। ওড়নাটার নাক ঢুকিয়ে রূপার দিকে তাকিয়ে বলে, উফ, কি গন্ধ রে। তোর যা ফিগার আর যা তেজ, তোকে আমার খেতেই হবে। তোকে না পেলে জীবনে অনেক বড় মুহূর্ত অপূর্ণতা থেকে যাবে আমার। তোকে পেতে আমার 15 লাখ টাকা দিতে হয়েছে। তোর মা তো একটা বেশ সারে টাকা ছাড়া কিছু চেয়ে না। তোর সাথে সময় কাটিয়ে তোর মাকে দেখবো কত বড় মাগি হয়েছে। রূপা কোনো জবাব দেয় না। রূপার বুকের দিকে হাত বাড়ায় জামাল। রূপা চোখ বন্ধ করে নিল ঘৃণাতে। এমন একজন মানুষের কাছে নিজের সবটা দিয়ে দিতে চলছে সে, এটা নিজের চোখে দেখতে পারবে না। জামালের চোখে মুখে লোবাথর প্রতিচ্ছবি। জিভ দিয়ে যেন এক প্রকার লালা ঝরছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। এখন এই পশুর মতো রূপার শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে তার শরীর, মন, মস্তিষ্ক।
বুকের খুব কাছে হাত চলে এসেছে। আরেক ধাপ এগোতেই রূপার সতীর্থের অর্ধেক তার হস্তযুগলে বন্দী হবে। রূপার বেশ কান্না পাচ্ছে, নিজেকে প্রস্তুত করে জামালের জন্য। এমন সময় ঠাস করে একটা গুলির শব্দ শোনা যায় বাইরে থেকে। রূপা চমকে ওঠে, জামালও বেশ ভরকে যায়। রূপার চোখের সামনে তার বাবার নিথর দেহটার কথা কল্পনাতে ভাসতে থাকে। রূপা মনে করে তার বাবাকে গুলি করে মারা হয়েছে। জানোয়ার, শালা হারামি, আমি তো নিজেকে তোর কাছে বিলিয়ে দিচ্ছিলাম, তুই আমার বাবাকে মেরে ফেললি। আরে এই ছেলেগুলো না। রূপা জামালকে ধাক্কা দিয়ে বাইরে বের হয়। ওনা নেই রূপার গায়ে। রূপা বাইরে এসে চোখ চলে যায় সামনের উঠানের দিকে। রূপা দেখে অর্ক দাঁড়িয়ে আছে, পিছনে আরো কতগুলো ছেলে। অর্কের ডান হাতে পিস্তল, পিস্তল থেকে এখনো হালকা সাদা ধোঁয়া বের হচ্ছে। রূপার চোখ চলে যায় তার বাবার দিকে। সুজন নামের ছেলেটা পড়ে আছে মাটিতে, বুকে তার গুলি লেগেছে। সারদি বেগম ভয়ে রূপার পেছনে এসে দাঁড়িয়েছে। রূপা এক দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে আছে। জামাল বের হয় ঘর থেকে, খালি গায়ে সে অর্কদের দেখেই বলে, এই কে রে তোরা, এখানে কি করছিস? অর্ক এগিয়ে আসে, মাস্টার মশাইয়ের কাছে এসে মুখ থেকে কাপড় খুলে দেয়, তারপর হাতের বাঁধন খুলে দাঁড়ালো। রূপা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে। অর্কের চুলগুলো এলোমেলো, নীরব চাহনিতে আছে বিশাল হিংস্রতা। অর্ক জামালের দিকে তাকিয়ে আছে। জামালের গায়ের রং কালো, বুড়িটা বেশ মোটাই আছে, মাথায় টাক অনেকটাই। জামাল এসে রূপার হাত ধরে সারদিকে চিৎকার করে বলে, এই মাগি, তোর এত লাখ টাকা দিলাম তোর মেয়েকে পাওয়ার জন্য, এরা কারা রে? আমার মেয়ের নাগর আইছে বাবা, আমারে বাঁচাও, ও অনেক খারাপ। চুপ থাক, আমি এত কিছু বুঝি না। তোর মেয়েরে নিয়ে যাচ্ছি, তুই যা ইচ্ছা কর। আমিও যাব বাবা। ওই রূপার হাত ছেড়ে দে। অর্কের কথা শুনে ওরা সবাই অর্কের দিকে তাকায়। জামালের লোকেরা এগিয়ে আসে। শিয়াম মাসুম পিস্তল হাতে নিয়ে সামনে আসলো। জামালের লোকেরা ভয়ে আর এগোতে পারে না। অর্ক বলে, মেয়েটাকে ছেড়ে দে বলছি। সারবে কেন? হ্যাঁ সারবে কেন, সে আমাদের মেয়ে, আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এতে তোমার কি? হ্যাঁ, আপনাদের মেয়ে, কখনো মায়ের অধিকার দিয়ে ভালোবাসছেন? একটা খারাপ লোকের কাছে আপনি টাকার বিনিময়ে মেয়েটাকে বেছে দিচ্ছেন। এটা কি আপনার মেয়ের প্রতি অধিকার? শালীর টাকা লোভী জানোয়ার। তুমি কে? হ্যাঁ, আমার বাড়িতে যা ইচ্ছে হবে সেটা আমরা বুঝবো। তোমার কি লাগে রূপা? তোমার সাথে কি বিছানায় শুইছিল? অর্ক আরো রেগে যায়। সে এগিয়ে আসে, জামালের থেকে রূপার হাত ছাড়িয়ে নেয়, রূপাকে নিয়ে আসে। তারপর অর্ক বলে, আপনি হলেন সৎমা, কখনো নিজের মেয়ের মতো করে তাকে ভালোবাসেননি। ভালোবাসেছেন টাকাকে, রূপাকে ব্যবহার করে টাকা নিছেন। আপনার মতো অমানুষের কোনো অধিকার নেই কোনো মানুষের জীবনে হস্তক্ষেপ করা। আমার মেয়েকে ছাড়ো বলছি, কেন তুমি ওর হাত ধরেছো? আমি তাকে স্পর্শ করার অধিকার রাখি। কিভাবে? কারণ আমি তাকে ভালোবাসি। অর্কের কথা শুনে রূপা অর্কের দিকে অবাক হয়ে তাকালো। রূপার হাত ধরে রেখেছে অর্ক। সারদি বলে, ভালোবাসা? আমার মেয়েকে পেতে হলে টাকা দিতে হবে। কি আপনার মেয়ে? আপনার মেয়ে করছেন? আর টাকা কি রূপা চেয়েছে? রূপা, তুমি কি টাকা চাও? অর্কের প্রশ্নের জবাব দিতে দেরি করে না রূপা। রূপা টাকা চায় না, অর্কের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি অর্ককে ভালোবাসি। সিয়াম, কাজীকে ডেকেছিস? হ্যাঁ অর্ক, এখানেই এই মুহূর্তে বিয়ে হবে। নিলয় ভাইকে ফোন করেছি। কাজে আসে, সেখানেই ওদের বিয়ে হয়। নিলয় এসে বিয়ে দিয়ে চলেও গেছে। অর্ক রূপার হাত ধরে বলে, তোমার বাবাকে নিয়ে আসো, যাও। বাবা আমাদের সাথে থাকবে। হ্যাঁ। মাস্টারমশাইকে রূপা নিয়ে আসে। অর্ক শিয়ামকে বলে, ভাই তোরা ওনাদের নিয়ে যা, আমি আসছি। অর্কের কথা মতো ওরা দুজন রূপাদের নিয়ে যায়। অর্ক সারদির কাছে আসে। সারদি চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্ক বলে, আপনি তো মা নন, কখনো সেই যোগ্যতা হয়নি। ভাবতাম সব নারীই মা হয়, কিন্তু আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না যে লাইনটা ভুল। সব নারী মা হতে পারে না, আপনার বেঁচে থাকার অধিকারও নেই। বাবা, আমার ভুল। সারদি বেগম পুরো কথা শেষ করতে পারে না। অর্ক গুলি করে কপালে, তিনি ছিটকে পড়ে যায়। অর্ক জামালের কাছে আসে। জামাল ভয়ে অর্কের পা জড়িয়ে ধরে। অর্ক ফোন করে নিলয়কে, ভাই আমি এই এলাকার মেম্বারকে মেরে ফেলেছি, কি করব? কি করবি আবার? ওখানেই থাকবি। সামান্য একজন মেম্বারকে মেরেছিস তো কি হয়েছে? তোকে দিয়ে তো মন্ত্রীকে মারাবো। অর্ক ফোন কেটে দেয়।
অর্ক জামালের মুখের ভিতর গুলি করে সেখানেই জামালকে মেরে ফেলে। ডেভিড বসে আছে। বাংলাদেশি এজেন্ট নাহিদ ডেভিডের সামনে এসে দাঁড়ালো, সাথে একটা মেয়ে। ডেভিড বলে, হু ইজ শি? স্যার, এবার যে চালান এসেছে তার ভিতরে সবচাইতে সুন্দর দেখতে এই মেয়েটি। ও ইয়েস, শি ইজ টু ভেরি বিউটি। জি স্যার, ওর নাম ইতি। রাজ স্যার বাংলাদেশ থেকেই পাঠিয়েছে। বাংলাদেশ থেকে এই কদিন তেমন নারী আসছে না। রাজকে ফোন করতে হবে, বাংলাদেশে জলদি আমার একটা মিটিং অ্যারেঞ্জ করো। ঠিক আছে। আর মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে আমার স্পেশাল রুমে পাঠিয়ে দাও। নাহিদ ইতিকে নিয়ে চলে যায়। ইতির তখনও তেমন জ্ঞান নেই, সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে সামনের দিকে। ডেভিড কল দেয় রাজকে। রাজ ফোন রিসিভ করে। হ্যাঁ স্যার, হাউ আর ইউ? রাজ, কি সমস্যা? আমার কাছে মাল ইম্পোর্ট করছো না কেন? তোমার দেশের মেয়েরা ব্যবসায় খুব কাজে লাগে, ওদেরকে ইউরোপের ছেলেরা বেশি দাম দিয়ে কেনে। ভালো মাল দাও, আমি ভালো অস্ত্র পাঠাবো। স্যার, এদিকে অনেক খারাপ কিছু হচ্ছে। নিলয়কে তো চিনেন? হ্যাঁ, চিনব না কেন? বেস্ট পুলিশ বয় ইন দ্য ওয়ার্ল্ড। 100 কোটির অফার ফিরিয়ে দিয়েছিল। টাকা কিনলে এশিয়ার মধ্যে আমার কোনো চিন্তা থাকতো না, কিন্তু সে কি করেছে? সে নারী পাচার বন্ধ করার জন্য কাজ করছে। সে তার ক্ষমতা দেখাচ্ছে। ভালো অস্ত্র নাও, নিলয়কে ফিনিশ করে দাও। স্যার, আপনি কবে আসবেন? নেক্সট মান্থে আসবো, ইলেকশনের পরে। ওকে স্যার। এবার মালগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। একটা মেয়েকে দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, বাট বয়সটা ছোট, এরকম মালের তো দরকার। এটা আমার কাছে রেখে দিব ভাবছি। আচ্ছা। রাজ ফোন কেটে দেয়। দীর্ঘ এক শ্বাস ছাড়ল সে, কারণ ডেভিড তার মেয়েকে নিয়েই কথা বলছে। রাজ কতটা পাপ করলে সে এমন কাজ করতে পারে? নিজের মেয়েকেই সে পাচার করে দিয়েছে। রাজ চিৎকার করে হাসে, উপরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, নিলয়, আমি তোকে মারবো, তারপর আমি এই দেশে রাজ করব। রাজ হবে একমাত্র গ্যাংস্টার। নিলয় থানার সামনে বাইকের উপরে বসে আছে। সন্ধ্যা হয়েছে অনেকটা সময় আগে, রাত 8টা বেজে গিয়েছে। নিলয় বসে বসে ফোনে গেমস খেলছে। নেহা থানা থেকে বের হয়। পুলিশের জিপে যখন উঠতে যাবে তখনই চোখ চলে যায় রাস্তার বিপরীতে ল্যাম্প পোস্টের নিচে নিলয় বাইক নিয়ে বসে আছে। ছেঁড়া ছেঁড়া প্যান্ট আর ডার্ক অ্যাশ কালারের শার্ট পরা, পায়ে বুট জুতো। রাকেশ, সাব্বির, শিমুল আর রাকিবও তাকায় সেদিকে। নেহা ওদেরকে বলে চলে যেতে। ওরা মুচকি এসে চলে যায় গাড়ি নিয়ে। নেহা রাস্তা পার হওয়ার জন্য সামনে আসে। মাথা ব্যথা করছে নেহার, জ্বরের ঘোরটা এখনো কাটেনি। নীলা সামনে তাকায়। নেহা তখনই রাস্তা পার হচ্ছিল, কিন্তু একটা গাড়ি দেখে আবার পেছনে সরে যায়, আবার সামনে আগাতে চায়। তখন একটা বাইক আসে। নেহা রাস্তা থেকে নেমে যায়। নিলয় কতক্ষণে রাস্তা পার হয়ে নেহার পাশে এসে দাঁড়িয়েছে। নেহা খেয়াল করেনি। হুট করে নেহার হাত ধরল নিলয়। নেহা চমকে ওঠে। নিলয় নেহার হাত ধরে টেনে রাস্তা পার করে। জ্বর এখনো আছে, আইসক্রিম খাও, জ্বর কমে যাবে। তুমি এখানে কেন? অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করার কি আছে? কখন বললাম তোমার জন্য? তাহলে? ল্যাম্পপোস্টের পাশে একটা ছোট্ট দোকানে একটা পিচ্চি কাজ করে। নিলয় ওর নাম ধরে ডাকে, সুমন, একটা কোন আইসক্রিম দিয়ে যা। পিচ্চি ছেলেটার সাথে সাথে একটা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম এনে দেয়। নিলয় নেহার হাত ধরে বাইকের কাছে নিয়ে আসলো। তারপর নেহার কোমর ধরে উঁচু করে বাইকের উপরে বসালো নিলয়। নেহা চুপচাপ বাইকের উপরে বসলো। সুমন ছেলেটা নেহাকে বলে, নীলার আঙ্কেল, আপনার জন্য সেই সন্ধ্যা থেকে বসে আছি। দেখেন পিছনে কতগুলো 7 আপেল বোতল পড়ে আছে। নিলয় দ্রুত টাকা বের করে সুমনের হাতে দেয়। সুমন সেখান থেকে চলে যায়। নেহা চুপচাপ বসে থাকে। নিলয় বলে, চলো, সামনে একটা নদী আছে, সেই নদীর মাঝখান দিয়ে সুন্দর ব্রিজ করা। ব্রিজটা সুন্দর, যাবে নাকি? আচ্ছা। নিলয় নেহার আইসক্রিম খাওয়া শেষ হলে তাকে নিয়ে ব্রিজে যায়। ব্রিজের একপাশে বাইক রেখে নিলয় থামলো। কোমর থেকে পিস্তল বের করে বাইকের হেলমেটের উপর রেখে পকেটে হাত গুজে হাঁটতে থাকে। ব্রিজের পাঁচিলের উপরে উঠে হাঁটতে থাকে। নেহা অবাক হয়ে দেখছে। হঠাৎ নেহার চোখ চলে যায় পিস্তলের দিকে।
নেহা একবার পিস্তলের দিকে তাকায় আর একবার নিলয়ের দিকে তাকায়। নিলয় পানির দিকে তাকিয়ে আছে। নেহা কাঁপা কাঁপা হাতে পিস্তলটা হাতে নেয়। মনের ভিতরে উকি দিতে থাকে এই পিস্তল দিয়ে নিলয়কে শ্যুট করতে। নেহা পিস্তলের গুলি লোড করে নেয়, নিলয়ের দিকে পিছন থেকে তাক করে ধরে। ঠিক তখনই নিলয় পাশ ফিরে তাকে ব্রিজের উপরে ঝাঁপ দিয়ে দৌড়ে যেতে থাকে। নেহা অবাক হয়, কি ব্যাপার, নিলয় দৌড়ে ব্রিজের মাঝখানে দিকে যাচ্ছে কেন? নেহা পিস্তলটা হাতে নিয়ে নিলয়ের পিছু পিছু দৌড়াতে থাকে। নিলয় জোরে দৌড়ে যায়। দুজন মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো, একটা মেয়ে আর একজন বয়স্ক লোক। মেয়েটা ব্রিজ থেকে নদীর পানিতে ঝাঁপ দিতে যাচ্ছে আর লোকটা পিছনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, মা আমার কথা শোন, নিজেকে এভাবে শেষ করিস না। তুই ছাড়া যে আমার কেউ নেই। তোর মা মরার পর তুই যে আমার সব থেকে প্রিয়। লোকটার নাম জসিম আর তার মেয়ের নাম জেসমিন। জেসমিন বলে, বাবা আমি মরে যাব, ভালো থেকো। জেসমিন কথাটা বলি ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই নিলয় জেসমিনের হাত ধরে। জেসমিন ব্রিজের সাথে ঝুলছে। জসিম মা বলে চিৎকার করে ওঠে। তখনই দেখতে পায় একটা ছেলে দৌড়ে এসে জেসমিনের হাত ধরেছে। জেসমিন ঝুলছে। নিলয় শক্ত করে জেসমিনের হাত ধরে রেখেছে। জেসমিন ভাবে তার বাবা তাকে ধরেছে। মৃত্যুর স্বাদ পেতে পেতে সে মৃত্যুর ভয় বুঝতে পারে। চোখ বন্ধ করে বলে, বাবা আমাকে বাঁচাও। তখন নিলয় বলে, এখন কেন বাঁচাও বলছো? ঝাঁপ দেওয়ার সময় মনে হয়নি যে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর? জেসমিন উপরের দিকে তাকায়। একটা অচেনা ছেলে জেসমিনের হাত ধরে রেখেছে। নেহা আসলো সেখানে। নেহা উকি মেরে দেখে নিলয় জেসমিন নামে মেয়েটাকে ধরে রেখেছে। নেহা বলে, নিলয় জলদি ওঠাও। নিলয় টেনে টেনে জেসমিনকে উপরে তুলে নিয়ে আসে। জসিম মিয়া তার মেয়েকে এসে জড়িয়ে ধরে। জেসমিনও তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা তোকে হারালে আমি কিভাবে থাকবো? কি করব বাবা, বেঁচে থেকেই বা আর কি করার আছে আমার? নিলয় জসিমের কাঁধে হাত রাখে, তারপর বলে, কি সমস্যা? বাপ মেয়ে দুটোই কি পাগল হয়ে গেছেন? ওই মেয়ে, কি হয়েছে? হ্যাঁ, মরতে আসছো কেন? জেসমিন উঠে বসলো। ব্রিজের উঁচু জায়গাতে বসলো ওরা চারজন। জেসমিনের চোখে পানি, কি বলবে বুঝতে পারছে না। কাঁদো কাঁদো গলায় বলে, আমার সাথে যা হয়েছে তা যদি জানতেন তাহলে হয়তো আমার মরাটাকেও ঠিক মনে হতো। কি হয়েছে? প্রেমে কি ছ্যাঁকা খেয়েছো? নিজেকে সামলাতে পারো না? তাহলে প্রেম করতে যাও কেন? মানুষ কেন প্রেমে পড়ে যায়? না মা, আমার মেয়ে এমন কিছুই করেনি। সে কখনো কোনো ছেলের সংস্পর্শেও যায়নি। তাহলে সুইসাইড কেন করতে গেল? ওরা দুজন দীর্ঘশ্বাস ছাড়লো। জসিম মিয়া আফসোস করে, কান্না ভরা কণ্ঠে বলল, আমার মেয়েকে আমি ডাক্তারি পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়নি। মেয়েটার রেজাল্ট অনেক ভালো। সে সবসময় A+ পেয়েছে। ডাক্তারি পরীক্ষায় সে সবগুলোর অ্যান্সারও ঠিকমতো দিয়েছে। পরীক্ষাতে পাশ করলেও তাতে ভর্তি নেয়নি। কেন নেয়নি? কারণ যারা পরীক্ষাতে পাশ করতো আবার যারা করতো না, তারা অনেকেই মেডিকেল কলেজের চেয়ারম্যানের কাছে টাকা দিয়ে চান্স পেত, যেটা আমার মেয়ে কখনো দিতে পারতো না। আমি একদিন চেয়ারম্যানের অফিসে যাই, আমার মেয়ের সাথে ছিল। যে চেয়ারম্যানকে বলেছিলাম, স্যার আমার মেয়ের রেজাল্ট অনেক ভালো, সে সব কিছু পারে, একবার একটু সুযোগ দেন, সে ডাক্তারি পড়তে চায় স্যার। মেডিকেল কলেজের চেয়ারম্যানের নাম কি? সঞ্জয় কুমার। সে কি বললো? জসিম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সঞ্জয় বলেছিল, তোমার মেয়ের রেজাল্ট ভালো জানি, কিন্তু চান্স পেতে হলে তোমার উপর মহলে পরিচিতও থাকতে হবে। কোনো মন্ত্রীর সাথে কি তোমার পরিচিত আছে? জবাবে বলেছিলাম না। সঞ্জয় বলে, তাহলে তো হবে না চাঁদ, এখন এসব রেজাল্ট দিয়ে কিচ্ছু হয় না। আর একটা সুযোগ আছে, 5 লাখ টাকা দাও, আমি চান্স করিয়ে দিচ্ছি। এত টাকা কোথায় পাবো স্যার? জবাবে তিনি বলে, তাহলে নিজের মেয়েকে নিয়ে চলে যেতে। অনেক কষ্ট পাই আমি। নিলয় জেসমিনের দিকে তাকিয়ে আছে। জেসমিন কাঁদছে। নিলয় নেহার দিকে তাকে ইশারা করে। নেহা জেসমিনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। জেসমিন কাঁদতে কাঁদতে বলে, আমার ফোনে একদিন কল আসে, চেয়ারম্যান সাহেব কল করেছিল আমাকে বলে দেখা করতে। আমার অ্যাডমিশনের সব ব্যবস্থা করে দেবে তিনি। আমি অনেক খুশি হই, বাবাকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে নেচে উঠি। আমার স্বপ্ন পূরণ হতে আর দেরি নেই। বাবা আমাকে অনেক কষ্টে পড়ালেখা করিয়েছেন। বাবার ছোট্ট একটা ফলের দোকান, সেটা চালিয়েই আমার সব পড়ালেখা করিয়েছেন তিনি। বাবা কখনো আমাকে বুঝতে দেয়নি তার কষ্টের কথা। যদি বলেছি ভালো স্কুলে পড়াতে, বাবা সেটারই ব্যবস্থা করেছে। প্রাইভেট কলেজে চান্স পাওয়ার পর অনেক টাকা বেতন দিতে হতো, সেটাও বাবা করেছে। এইপর যখন শুনি আমার অ্যাডমিশন হবে ঠিক মতো, বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম,
বাবা আর চিন্তা নেই, তোমার মেয়ে বড় ডাক্তার হবে, তোমার সব কষ্ট দূর হবে বাবা। আমি গিয়েছিলাম সব পেপারস নিয়ে, চেয়ারম্যান সাহেব বলেছিল নিয়ে যেতে, আর তার জায়গাতে বসেছিল অন্য একটা ছেলে। তাকে আমি চিনতাম না। চেয়ারম্যান সঞ্জয় স্যার পরিচয় করিয়ে দেয় সেই ছেলেটার সাথে। ছেলেটা হলো আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর ছেলে সাকিব। আমাকে বসতে বলে তারা, আমি গিয়ে বসতেই সঞ্জয় স্যার বলে, তোমার রেজাল্ট তো দেখলাম, সব বোর্ড এক্সামে A+ করেছো, অ্যাডমিশন টেস্টে সবগুলোর প্রশ্নের অ্যান্সার দিয়েছো, কিন্তু দেখো সিট তো খালি নেই। তবে একটা আছে, তোমার জন্য ব্যবস্থা করছে, তুমি সেটা পাবেই। ধন্যবাদ স্যার। কিন্তু এই সিটের জন্য 100 জন 5 থেকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছে, তবু আমি এটা তোমার জন্য রেখেছি। অনেক ধন্যবাদ স্যার, আমি মন দিয়েই পড়াশোনা করব। সেটা তো তুমি করবেই, কিন্তু তোমার কাছে তো আর এই সিটের জন্য টাকা নিতে পারি না, কারণ তোমার রেজাল্ট ভালো। তাই এই একটা সিটের জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এখন তুমি চাও এই মেডিকেল কলেজে ভর্তি হতে? হ্যাঁ স্যার, আমি চাই। বলুন কি শর্ত? টাকা বাদে বলুন স্যার, কারণ এত টাকা নেই বাবার কাছে। তুমি কি শিওর তুমি মেডিকেলে পড়তে চাও? হ্যাঁ স্যার, শর্তটা কি বলুন? সঞ্জয় রুমের দরজা আটকে দেয়, তারপর সে জেসমিনের কাছে আসে, জেসমিনকে সরাসরি বলে, এই সিটের জন্য তোমার টাকার দরকার নেই। সামনে যে ছেলেটাকে দেখছো সে হলো সাকিব, আমাদের শিক্ষামন্ত্রীর ছেলে। ওর সাথে তোমার কয়েক ঘন্টা বিছানায় সময় কাটাতে হবে। তুমি কি রাজি? জেসমিন এতটুকু বলে থামে। নিলয় আর নেহা দুজনে জেসমিনের দিকে তাকায়। জেসমিন কান্না করতে করতে বলে, আমি তখন বসা থেকে উঠে দাঁড়ালাম। রাগে সারা শরীর জ্বলে ওঠে আমার। ওনার খালি আমার সাথে নয়, এমন অনেকের সাথেই করেছে। আমাদের মতো ভুক্তভোগীদের ব্যবহার করেছে ওরা। আমি উঠে দাঁড়িয়ে সঞ্জয়ের গাড়ে একটা চর বসিয়ে দিই। ওনারা দুজন তখন শব্দ করে হেসে ওঠে। আমি পালাতে গিয়েও পারি না, দরজাটা লক করা ছিল। আমি চিৎকার করে বলি, বাঁচাও আমাকে, কেউ আছেন? কিন্তু কেউ শোনে না। ওনারা আবারও হাসে। সাকিব উঠে আসে আমার কাছে। সাকিব আমার গা থেকে ওড়নাটা নিয়ে বলে, মেডিকেল চেয়ারম্যানের এই রুমটা হলো সাউন্ড প্রুফ রুম। এখান থেকে কোনো শব্দই বাইরে যায় না। যতই তুমি চিৎকার করো না কেন, কোনো শব্দই বের হবে না। কেউ তোমাকে বাঁচাতেও আসবে না। আর আমার লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে আসতেই দিবে না। জেসমিনকে নেহা সামলাতে থাকে। নিলয় চুপচাপ বসে থাকে। জেসমিন কাঁদতে কাঁদতে বলে, আমি পা জড়িয়ে ধরে বলি, আমাকে যেতে দিন। কিন্তু সাকিব আমাকে ধরে বিছানায় নিয়ে যায়। তারপর জোর করে আমার গা থেকে জামা খুলে নেয়। আমি তখন অসহায় হয়ে পড়ি। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করি। ওরা আমাকে 4 ঘন্টা আটকে রাখে। 4 ঘন্টাতে ওরা আমাকে অনেকবার ধর্ষণ করে। এক একজন পাল্টে পাল্টে আমাকে ধর্ষণ করে। সব কিছু ওরা ভিডিও করে রাখে। ভিডিওতে শুধু আমাকেই দেখা যাচ্ছিল, ওদের কিছুই দেখা যায়নি। আমি বলেছিলাম পুলিশকে সব বলবো। ওরা তখন সেই ভিডিওগুলো আমাকে দেখায়। চুপচাপ জামা পরে সেখান থেকে চলে আসতে হয় আমার। বাবাকে এসে সব কিছু বলি আমি। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। নিজের সব কিছু যখন শেষ হয়ে গিয়েছে, তখন আমি বেঁচে থাকবো কি নিয়ে বলতে পারেন? আমার বেঁচে থাকার কারণ কি বলবেন? আমি কেন বাঁচবো? আমার তো কোনো দোষ ছিল না। আমি তো কিছুই করিনি। আমি তো জাস্ট মেডিকেলে পড়তে চেয়েছিলাম। টাকা দিতে পারিনি বলে, কোনো বড় মানুষ দিয়ে কল করতে পারিনি বলে আমাকে নিজেকে এভাবে বিলীন করে দিতে হবে? এটাই কি নিয়ম? এমন অনেকজনের সাথেই হয়েছে। তারা সুযোগের প্রতিবারই এমন কোনো মেয়েকে ব্যবহার করে। অনেক মেয়ে এটাকে সহজভাবে নিলেও আমাদের মতো পরিবারের অনেক মেয়েরা এটাকে ঠিকমতো গ্রহণ করতে পারে না, মরে যেতে চায়। জেসমিন কথাগুলো বলে কাঁদতে থাকে জোরে জোরে। নেহা জেসমিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। নিলয় প্রশ্ন করে, আঙ্কেল পুলিশের কাছে যাননি? হ্যাঁ বাবা, গেছিলাম। থানা পুলিশ বিপ্লব আমাকে অনেক বাজে কথা শোনায়। আমাকে থানা থেকে বের করে দেয়। আমাকে বলে, মেয়েকে নিয়ে ব্যবসা করে এখন থানাতে আসছিস ধর্ষণের মামলা দিতে? জানিস কার বিরুদ্ধে মামলা দিচ্ছিস? শিক্ষামন্ত্রীর ছেলে সাকিবের নামে। আমাকে প্রতি বছর কত টাকা দেয় জানিস? 5 লাখ টাকা দেয়। তার এই সব কাজের ঝামেলা যেন তার অবধি না যায়। আমার মেয়েকে এবার বলার পর সে সুইসাইড করতে চলেছে। কি করব বাবা বলো, আমাদের দোষটা কি? আর মধ্যবিত্ত বলে কি আমরা অবহেলিত? আমাদের সাথে অন্যায় হবে। জসিম থামলো কথাগুলো বলে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। রাগ জমেছে ওর অনেক। নিলয় ফোন করে। শিয়াম ফোন ধরে। শিয়ামকে বলে, শিক্ষামন্ত্রীর ছেলের হিস্ট্রি বের কর। কালকে সকাল সকাল মেডিকেল কলেজের সামনে চলে আসবি। মেডিকেল কলেজের চেয়ারম্যান সঞ্জয়কে কাল কলেজের ভিতরেই মারবো।
আচ্ছা ভাই, রাখছি, আমি সব বের করে ফেলছি। আর মাসুমকে বল থানার পুলিশ বিপ্লবকে তুলে নিয়ে মেরে হাসপাতালে পাঠাতে। নিলয় ফোন কেটে দেয়। জেসমিনের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে শোনো, মেয়ে মানুষরা নিজেদেরকে অতি আবেগী মনে করে। মেয়ে মানুষ সামান্য লিপস্টিক হারিয়ে গেল কান্না করে, কিন্তু একজন ধর্ষিতার থেকে ভয়ঙ্কর মেয়ে কারা জানো? যারা বিয়ের আগে রিলেশনে গিয়ে কোনো ছেলের সাথে বিছানায় সময় কাটিয়ে আবার অন্য একটা ছেলেকে হাসি খুশিভাবে বিয়ে করে, এরাই হলো সবচাইতে বেশি ভয়ঙ্কর। ধর্ষিতা আর এদের মাঝে তফাৎ হলো এরা গোপনে না জানিয়ে বিছানায় সময় কাটিয়ে অন্য ছেলেদের মন ভাঙে, আর ধর্ষিতারা সবার সামনে আসে। একজন ধর্ষিতা ওইসব নারী থেকে হাজার গুণ ভালো। সমাজে একজন ধর্ষিতাকে বিয়ে করা যায় কারণ ছেলেটা জানে সে নিজ ইচ্ছাতে তার শরীরের সবকিছু অন্য কাউকে বিলিয়ে দেয়নি, জোর করে নিয়েছে পশু নামক ছেলে। কিন্তু ওসব মেয়েরা তো নিজ ইচ্ছাতে তার স্বামীর হক নষ্ট করে অন্য ছেলের সাথে বিছানা শুয়ে তার সব কিছু বিলিয়ে দিচ্ছে। তাহলে স্বামীরা যদি তাদেরকে বিয়ে করতে পারে, তাহলে তোমাকে কেন পারবে না? তারা গোপন রাখে বলে বিয়ে করে, আর ধর্ষিতারা প্রকাশ পায় বলে বিয়ে করা যাবে না? চিন্তা নেই, তুমি তোমার ক্যারিয়ারের উপর ফোকাস করো। সিয়ামের সাথে তোমার বিয়ে দেব। ছেলে ভালো, ঠিকানা দিয়ে যান, কালকে দেখা হবে। জসিমের থেকে ঠিকানা নিয়ে নিলয় উঠে দাঁড়ায়। নেহাও উঠে দাঁড়ালো, নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে যে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। বারবার মনে হচ্ছে সে ভুল করতে যাচ্ছে, নিলয়ের সাথে সে অন্যায় করতে যাচ্ছে। কিন্তু কেন? তার মস্তিষ্ক বিগড়ে দিয়েছে। কথাগুলো ভাবতে নেহার মনে একটাই নাম আসে, আর সেটা হলো জিশান, নেহার বড় ভাই। জিশানই নেহার মস্তিষ্ক নিলয় নামক একজনের বিরোধিতায় বিষ প্রবেশ করিয়েছে। নেহা যেন নিলয়কে ভুল বুঝে সেসব করেছে জিশান। কিন্তু কেন? ওরা দুজন হাঁটতে হাঁটতে বাইকের কাছে আসে। নিলয় বাইকের উপরে উঠে বাইকের হেডলাইটের খোপে পিস্তল খোঁজার জন্য হাত দেয়, কিন্তু সেখানে পিস্তল নেই। নেহা কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় পিস্তলটার দিকে তাকিয়ে থেকে সেটা হাতে নিয়ে মুচকে এসে বলে, কি ব্যাপার, তোমার কাছে আনঅফিসিয়াল পিস্তল থাকা সত্ত্বেও আমাকে গুলি করলে না যে? আইন নিজের হাতে তুলে নিতে চাই না, আর তাছাড়া আমি আইনের লোক। যে দোষ করবে তাকে আইন দিয়ে শাস্তি দিব। আমি শাস্তি দেবার কে? তুমি দিতে পারো, কারণ তুমি তো আমার বউ। না, প্রয়োজন নেই। চুরি হবে ভেবে সাথে করে পিস্তলটা নিয়ে গিয়েছিলাম। নেহা বাইকের পিছনে উঠল। নিলয় শব্দ করে হাসলো। নেহা নিলয়ের হাসির কারণ জানতে চায় না। সে চুপচাপ নিলয়ের কাঁধে হাত রেখে বসলো। নিলয় বাইক চালিয়ে চলে আসে। আদনান সাহেব দাঁড়িয়ে আছে উঠানে, পায়চারি করছে। হঠাৎ বাড়ির দারোয়ান এসে আদনানকে বলে, স্যার, একটা বুড়ো লোক এসে বিকেলের দিকে আপনার জন্য এই খামটা রেখে গেছে, এই নিন স্যার। আবারও খাম? আদনান সাহেব অবাক হয়, ভয়ে গা শিউরে ওঠে তার। লোকটা কে? বারবার কেন খাম দিচ্ছে? আদনান সাহেব কাঁপা কাঁপা হাতে খামটা হাতে নেয়। দারোয়ান চলে যায় সেখান থেকে। আদনান সাহেব খামটা ছিল প্রথম দিনের মতো, সেম একই রকম চিঠি। আদনান সাহেব চিঠির লেখা পড়তে থাকে। চিঠিতে লেখা, মানুষ বর্তমানকে ভালোবাসে নতুবা বিষাক্ত মনে করে, অতীত ভুলে যেতে চায় নতুবা অতীতকে আবার ফিরে পেতে চায়। আমার মনে হয় আপনি অতীতে ফিরে যেতে চান না, কারণ সবার অতীত তো আর হাসিখুশিভাবে কাটেনি। অতীত ভুলে যাবেন না মিস্টার এমপি। আপনার অতীত ভয়ঙ্কর না হলেও বিষাক্ত। আপনার অতীত যেন আপনার বর্তমানের মৃত্যুর কারণ যেন না হয়। সামনে মন্ত্রী হতেও পারেন, কিন্তু অতীত কিছু ছাড়বে না। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন? বুদ্ধিমান লোকেরা এত ভয় পায় না। দেখা হবে খুব শীঘ্রই এমপি সাহেব। আর কিছু লেখা নেই সেখানে। আদনান সাহেব ঘাবড়ে যায়, কি করবে বুঝতে পারছে না। এই চিঠির লোকটা যে অনেক ভয়ঙ্কর সেটা আদনান সাহেব ভালো করেই জানে, কিন্তু কি করবে সে? এমন সময় নিলয় বাইক ঢুকলো বাড়িতে। পিছনে নেহা বসে আছে। আদনান সাহেব অবাক হয়। দুই রাইভাল যখন একসাথে হয়েছে, জিনিসটা আদনান সাহেবের কাছে অবাক লাগবেই। আদনান সাহেব এগিয়ে যায়। কি ব্যাপার, আজকাল কি তোমরা দুজনেই ডেট করছো নাকি? কখনোই না, আমি কোনো মাস্তানের সাথে ডেট করব না। আমিও না, যদিও পুলিশ আমার লেভেলের না, তবু বউ বলে তো তাই সাপোর্ট করি। নেহার আগে চোখে নিলয়ের দিকে তাকায়। ভেতরে চলে যায় সে। নেহা চলে যেতে আদনান সাহেব চিঠি পাঠিয়ে দেয় নিলয়ের দিকে। নিলয় চিঠি দিকে পড়ে, আবার চিঠি দিয়েছে? আচ্ছা, খোঁজ নেব কে করছে এটা, আপনি নিশ্চিন্তে থাকুন। যেহেতু সে এখনো কোনো ব্ল্যাকমেল করেনি, কোনো কিছু এক্সপ্রেস করেনি, তাহলে অপেক্ষা করুন সে যেন কিছু করে, তাহলেই জানতে পারবো সে কে আর কেন করছে এটা, তখন ওকে মেরে ফেলবো। আদনান সাহেব খুশি হয়ে নিলয়ের কথা শুনে
নিলয় ভিতরে চলে যায়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।